বাংলা কথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে। আর সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইন্ডেমনিটি নাকি জঙ্গি পথ সুগমের ব্যবস্থা। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে রোকেয়া প্রাচী, যিনি একজন অভিনেত্রী এবং আওয়ামী লীগ নেত্রী। তার গুণ সম্পর্কে, তার মেধা সম্পর্কে, তার একনিষ্ঠ যে অবদান দেশের জন্য এবং উনি যা করছেন দেশের জন্য সেটা আপনারা সকলেই জানেন। আমি আলাদাভাবে আর আমি বলবার যোগ্যতাও রাখি না, যদি সেই অর্থে বলতে হয়। আসলে রোকেয়া পাজি, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি আপাতত নিরাপদ আছেন। ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত আছে বাংলা কথার মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই, আর দীপান্বিতা তোমাকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, আছি একরকম, আমাদের যুদ্ধটা যেহেতু চালিয়ে যেতে হবে, সো একরকম আছি আর কি। তুমিও আমাদের যুদ্ধের একজন যোদ্ধা, সবাই মিলে একসাথে পথ চলছে আর কি। ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে আরো যুক্ত হবার কথা রয়েছেন তানিয়া আমির, ব্যারিস্টার এবং সংবিধান বিশেষজ্ঞ। উনি যদি আমাদের সঙ্গে যুক্ত হন, ওনার কাছ থেকে আমরা আসলে সংবিধানের আলোকে ইন্ডেমনিটি সম্পর্কে আরো কিছু বিষয় জানবো। তবে উনি যুক্ত হবার আগে আমরা প্রাচীদির সঙ্গে আলোচনায় শুরু করছি। দিদি, আপনার কাছে আসলে জানতে চাইবো যে এই যে জঙ্গিবাদের যে সংযোগ এবং এই আন্দোলনের যে অগ্রসর আমরা আসলে দেখতে পেয়েছি, এটার যে প্রভাব, এবং এখন আসলে বিশ্বে শুধু বাংলাদেশ নয়, অন্য দেশগুলো আসলে বলছে যে বাংলাদেশে জঙ্গি এবং মৌলবাদের উত্থান সম্পর্ক আসলে বলছে। এর প্রভাব এবং এই বিষয় নিয়ে যদি আসলে আপনি আমাদের সঙ্গে একটু আলোচনা করতেন। ধন্যবাদ। বাংলাদেশে আসলে জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের অভয়ারণ্য কিংবা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, জঙ্গিবাদের সূচনা, যদি এ বিষয়টা নিয়ে আলোচনা করতে তাহলে একটু আমি পেছনের দিকে যেতে চাই। তাহলে আলোচনাটা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন হয়তো কানেক্ট করতে সুবিধা হবে। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলো, তার পরবর্তী সময়ে 1979 থেকে 89 পর্যন্ত একটা সময় যখন বাংলাদেশ থেকে কিছু মানুষ কিন্তু আহ বাইরে গিয়ে যুদ্ধ করে ট্রেনিং করে এসছেন, এবং তাদের সেই যুদ্ধ বা ট্রেনিং এর এক ধরনের ইয়েটাই ছিল যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। যাই হোক, সেই ট্রেনিং নিয়ে তারা বাংলাদেশে আসবার পর আমরা তখন, সেই সময় আমি অনেক ছোট দীপান্বিতা, কিন্তু আমি এই যে কতগুলো বলছি এগুলো আসলে ডকুমেন্টেড, সেইখানকার তথ্যপাত্র নিয়ে আমি বলছি। সেই সময় তখন বাংলাদেশে স্লোগান হচ্ছিল যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। তো কাজে ওই যে জঙ্গি স্লোগান, জঙ্গি উত্থান, সেইটা কিন্তু প্রথম বাংলাদেশের মাটিতে দেখা গেল। এবং তার পরবর্তী সময় 1992 সালে 30 এপ্রিল কিন্তু প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিল হরকাতুল জিহাদ সংগঠনের প্রকাশ করলো, এবং সংগঠন সম্পর্কে তাদের মানে আত্মপ্রকাশের যে দৌরাত্ম্য সেটি কিন্তু তারা জানান দিল। তার মানে সেই সময়ে কতখানি অধ্যত বা কতখানি সেই সময় যারা শাসনে ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা পেলে তারা বাংলাদেশে এসে ঢাকা শহরে মিছিল মিটিং করছে, স্লোগান দিচ্ছে, তালেবান হব বলছে, আফগান করবে বাংলাকে, এবং প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হরকাতুল জিহাদের আত্মপ্রকাশের সংবাদ সম্মেলন করতে পারছে। তার মানে জঙ্গিবাদটা সেই সময় যারা ছিল, আমি আর নাম উল্লেখ করলাম না, কারণ জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে কারা হত্যা করেছিল আজকে সেটি স্পষ্ট। তো তারপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখলাম বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হলো, এবং সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ায় আমরা বাংলাদেশে কিন্তু আমি লম্বা ইতিহাস টানবো না, আমি শুধু এটুকু বলবো অলি আর্টিজানের পরে জঙ্গিবাদের যে উত্থান আমরা দেখলাম, এবং বাংলাদেশে কিন্তু এরকমও গেছে যে 61টা জেলায় 500 স্থানে একই সাথে বোমা হামলা হয়েছে,
21শে আগস্টের গ্রেনেড হামলার কথা আমরা জানি, উদীচীর বোমা হামলার কথা জানি, আহ নববর্ষের দিন রমনার বটমূলের বোমা হামলার কথা আমরা জানি, আদালত প্রাঙ্গণে বিচারকদের বোমা হামলার কথা আমরা জানি। এরকম যখন বাংলাদেশ জঙ্গিবাদে এই ধারাবাহিকতায় যখন অভয়ারণ্য হলো, তখন 2013 থেকে 19 পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অভিযান চালালেন, এবং সেই অভিযানটা ছিল এরকম যে যেখানেই জঙ্গি সেখানেই অভিযান, এবং তার ফলশ্রুতিতে জিরো টলারেন্স নীতিতে সমস্ত জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়া হলো, এবং প্রায় 400 থেকে 500 জঙ্গিকে গ্রেফতার করা হলো, বেশ কিছু জঙ্গি বন্দুক যুদ্ধে নিহত হলো, এবং আমরা তারপর দেখলাম যে বাংলাদেশি জঙ্গিবাদটা একটা জিরো টলারেন্স জায়গায় চলে গেল, এবং বাংলাদেশ বলা যায় যে তার পরবর্তী সময় থেকে আমরা জঙ্গিবাদের আর কোনো অবস্থান, কোনো দৌরাত্ম্য, কোনো মিছিল, মিটিং, স্লোগান আমরা দেখিনি। কিন্তু জুলাইতে যখন কোটা আন্দোলনের নামে, কোটা আন্দোলনকে মুখোশ হিসেবে ব্যবহার করে যখন একটা মেটিকুলাসলি চক্রান্ত করা হলো, তখন আমরা আসলে যে মিছিলগুলো, যে মানুষগুলোকে, যে ছেলেগুলোকে আমরা দেখলাম যারা স্থাপনা ভাঙছে, আমি জুলাইয়ের কথা বলছি, 5ই আগস্টের আগের কথা বলছি, স্থাপনা ভাঙছে, এবং 5ই আগস্টের আগেই আমরা দেখেছি তারা পুলিশ প্রশাসনের অনেককেই কিন্তু পিটিয়ে পিটিয়ে মেরেছে। আমরা অনেককে দেখেছি, অনেক মানে আওয়ামী লীগের নেতা কর্মীকেও আমরা দেখেছি সেই কিছু জঙ্গি ধরনের আচরণ করা কিছু ছাত্র নামধারী, ওরা ছাত্র না, কিন্তু ছাত্রদের আন্দোলনে তারা আসলে মুখোশের আড়ালে ছাত্র সেজে তারা এই সন্ত্রাসগুলো করেছে, পিটিয়ে ঝুলিয়ে রেখেছে। এবং 5 তারিখ থেকে আমরা দেখলাম সারা বাংলাদেশে জঙ্গি তৎপরতা, অর্থাৎ পুলিশ প্রশাসনের 3280 জন পুলিশকে হত্যা করা, থানা পুড়িয়ে দেয়া, এবং এই জঙ্গি তৎপরতাটুকু আমরা 5ই আগস্ট থেকে দেখলাম যে বাংলাদেশে শুরু হলো। এবং এই শুরুটা যে মানে ব্যাপকতা, সেই ব্যাপকতাটাকে আরো উস্কে দেওয়ার জন্য আমরা দেখলাম যে ইন্ডেমনিটি দেওয়া হলো, এবং এই ইন্ডেমনিটির মধ্য দিয়ে 5ই আগস্টের পরবর্তী সময় যে জঙ্গিবাদগুলোকে আমরা 5ই আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের মুখোশের ভেতর দেখেছি, সাধারণ মানুষকে মনে করানো হচ্ছিল যে এরা শিক্ষক, এরা ছাত্র জনতা, এরা সব নিরপরাধ কোমলমতি শিক্ষার্থী, কিন্তু এরা আসলে তাদের কার্যকলাপ, তাদের যে এখন আমরা যে সকল সোশ্যাল মিডিয়া ভিডিও ফুটেজ দেখছি, যে তথ্য প্রমাণ আছে, তাদের আচরণ বা তাদের যে কর্মকাণ্ড ছিল সেটা জঙ্গিদেরই ছিল। এবং যারা এই চক্রান্তটা করেছিল তারা এই জঙ্গিদের সাথে একটা আঁতাত করে, একটা নেগোসিয়েশন করে তারা সে আন্দোলনটাকে সফল করেছিল 5ই আগস্টের। এবং তাদের ওই পরিকল্পনাটার পরবর্তীতে আরো যে ধাপগুলো আছে আমি সেগুলো যাব, কিন্তু আমাদের তানিয়া আমির আপা চলে এসছেন, যেহেতু আমি এখানটা একটু বিরতি নেই, আমার মনে হয় আপা এসছেন, তারপরে আমি এরপরে আবার বলতে পারবো। আপা স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি সুস্বাস্থ্যে আছেন, ভালো আছেন। আমাদের ধন্যবাদ। আজকের আলোচনার ধন্যবাদ। আদাব আপা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইন্ডেমনিটি নাকি জঙ্গি পথ সুগমের ব্যবস্থা। আপা, রোকেয়া প্রাচী আপা মাঠের রাজনীতি করেন, সেখানের আলোকে আসলে কথা বলছিলেন, কিন্তু আপনার কাছ থেকে আমরা আসলে সংবিধানের আলোকে ইন্ডেমনিটি সম্পর্কে জানতে চাই, যে আমাদের সংবিধানে আসলে এই সম্পর্কে কি বলা আছে, এবং এই যে 5 আগস্টের পরে তারা যা কিছু হত্যা হলো এবং পুলিশ হত্যা হলো, সেটার আসলে সঠিক সংখ্যাও আমরা জানতে পারছি না, সেগুলো বিষয় নিয়েও আসলে পরে আপনাদের কাছ থেকেই শুনবো। কিন্তু এই যে আসলে ইন্ডেমনিটি তারা জারি করলো, এতে আসলে লাভবান হচ্ছে কারা, এবং এবং এটির আইনি দিকটি আপা আপনি আমাদের জন্য একটু তুলে ধরুন, যেটা মানুষের জানবার খুব জরুরি। আপনি আমাদের কাছে এটা একটু তুলে ধরুন। ধন্যবাদ দীপান্বিতা। এটার কোনো সংবিধানের ভিত্তি নাই, আইনেরও ভিত্তি নেই। একটা রাষ্ট্র যখন আইনের শাসন হবে, রুল অফ ল হবে, এর অর্থ হচ্ছে সকল হত্যা বিচার হবে, তদন্ত হবে, দোষী সাব্যস্ত করে তাদেরকে সাজা দেওয়া হবে। বিচারহীনতা অর্থাৎ বিচার হবে না, এরকম কোনো আইন কখনই থাকতে পারে না। আমরা যদি দেখি যে জাতিসংঘের রিপোর্টটা, যেটাকে নিয়ে অনেকে অনেক ক্রিটিক করছেন, তা সত্ত্বেও যদি সেটাকে আমরা ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিই,
জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে ১৪০০ জন মারা গেছে। সরকার স্বীকার করছে ৮০০ জন মারা গেছে। বাকি যে ৬০০ জন তারা কারা? এবং এখানেই ইন্ডেমনিটিটা অপারেট করছে। অর্থাৎ এখানে মোস্টলি সেটা হচ্ছে পুলিশ, ৪০০ পুলিশ থানার উপরে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশ মারা হলো, সংখ্যালঘুরা ছিল, নারীরা ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল। তো এই ৬০০ কি তাহলে গণহত্যা না? বিচার মানে হচ্ছে সকলের বিচার। তো আমরা এখানে দুটো জিনিস দেখছি। একটা হচ্ছে ছাত্ররা মারা গেছে যেটা, এই ৮০০ জন, সেটার বিরুদ্ধে কমপ্লেইন্যান্ট যেই মামলাগুলো দিয়েছেন, আমরা দেখছি সেই মামলাগুলো কিন্তু বিসমিল্লাতেই গলদ নষ্ট হয়ে গেছে। ওই ৮০০ জন যারা মারা গেছে তাদেরও ইন্ডেমনিটি নাই, কিন্তু তাদেরও কিন্তু কোনো বিচার হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। কারণ একেকটা মামলার প্রেক্ষাপটে নেমড অ্যাকিউজড আছে ৩০০ প্লাস প্লাস প্লাস, আর আননেমড অ্যাকিউজড হচ্ছে ৪০০-৫০০। এবং সেখানে আইনজীবীরা আছে, মানবাধিকার কর্মীরা আছে, সেখানে সাংবাদিকরা আছে, আর রাষ্ট্রীয় দলীয় প্রতিপক্ষ তো আছেই। এবং অনেক জায়গায় যার ছেলে বা মেয়ে মারা গেছে, মারা এসে কিন্তু বলছে আমরা ওনাদের নাম দেইনি। এদের এখানে মামলা থেকে শুরু করে আমার যে কেসগুলো আছে, আমার কেসগুলা, সেখানে কিন্তু তারা বলছে আমরা এনাদেরকে মামলা দেইনি। এবং পুরো বাংলাদেশে একই টেমপ্লেটে প্রত্যেকটা খুনের মামলার আসামি হচ্ছে একই টেমপ্লেটে। এবং ২০০-র উপরে সাংবাদিক হচ্ছে বাংলাদেশে, এখন বোধহয় ৩০০-তে চলে গেছে কাছাকাছি, তারা খুনের আসামি, ম্যাস মার্ডার। তো তাহলে আমরা কি দেখছি যে ৮০০ জন যেটা সরকার স্বীকার করছে, সেটার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, একটারও কোনো সুনিশ্চিত বিচার হওয়ার সম্ভাবনা দেখছি না, যেগুলো পিনাল করে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে বাকি ৬০০-র ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তাহলে এতগুলো যে মানুষ মরে গেল, আইনজীবী হিসাবে, এদেশের নাগরিক হিসাবে আমরা তো সকলের বিচারে সুস্থ তদন্ত চাই। দোষী সাব্যস্ত যারা তারা যাতে সামনে আসে এবং তাদের যে বিচার হয় সেটা দেখতে চাই। তো আমার কিন্তু এখানে ভীষণ একটা বড় শঙ্কা লাগছে যে আমরা কি তাহলে আসলে যারা কালপ্রিট, আসলে যারা খুনি, তাদেরকে কি আড়াল করা হচ্ছে? এবং যখন ইন্ডেমনিটি দেওয়া হয় সরকার কর্তৃক, এখানে একটা আড়াল করে তাদের বিচার হবে না। তাহলে ন্যাচারাল যে প্রশ্নটা, ইট বেগস দ্য কোয়েশ্চেন, সরকার তাদেরকে আড়াল করছে, বিচার কাদের হবে না? তো আমরা দেখেছি পুলিশ অফিসার যখন ডিউটিতে থাকে, তাদের কর্তব্য ডিসচার্জ করার সময় যে কোনো দেশে, সভ্য দেশে, পুলিশ অফিসারকে যদি খুন করা হয় যখন তারা তাদের ডিউটিতে আছে, দ্যাটস এ ভেরি সিরিয়াস অফেন্স। এবং এদেরকে সরকার তাহলে কেন আড়াল করছে? সরকার নিজেই স্বীকার করছে যে তারা আড়াল করছে, এবং তারা বলার চেষ্টা করছে সেই সময় তো সরকার ছিল না, রাইট? এটা যে কত বড় একটা ভ্রান্ত অজুহাত। তাহলে তো যখন ছাত্ররা মারা গেছে তখনও তো এই সরকার ছিল না। পৃথিবীতে যখন কোনো গণহত্যা হয়, মানবাধিকার বিরোধী অপরাধ হয়, তখন তো কোনো সরকার থাকে না, একটা কনফ্লিক্ট চলে, যুদ্ধ চলে। তাই কি পৃথিবীর সবাই বলবে সরকার ছিল না বোধহয় গণহত্যার বিচার হবে না, মানবাধিকার বিরোধীর বিচার হবে না? এগুলো হাস্যকর। এবং কখনো কোনো ইন্ডেমনিটি বৈধ হতে পারে না। সো আমরা এই বিচারহীনতায় কালচারে ভুগছি জন্ম থেকেই। সাধারণ ক্ষমা থেকে শুরু করে তারপরে হলো একটা সাধারণ ক্ষমা দিলাম, কেউ তো সাধারণ ক্ষমা দিতে পারে না, বিচার হবে না, এটা তো হতেই পারে না। তারপরে ৭৫-এ একটা যে আমাদের
আমাদেরকে ফেস করতে হলো 75-এ জাতির জনককে হত্যা তার সপরিবারে, তারপরে আরেকটি ইন্ডেমনিটি দেওয়া হলো, রাইট? সেটাও টেকেনি। তারপরে আমরা দেখলাম যে রেন্ট, কুইক রেন্ট, এই কুইক রেন্টাল যখন আমরা করলাম খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য, তখন একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এবং সেটাও টিকবে কিনা আমি জানি না, মনে হচ্ছে না। আর এখন আরেকটা, এগুলো সব সরকার, কুইক রেন্টালটা কিন্তু একটা কমার্শিয়াল ইস্যু, কিন্তু খুনের জন্য ইন্ডেমনিটি হাস্যকর। এবং যখন পার্লামেন্টে ইন্ডেমনিটি বাতিল হয়, 75-এর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যেটা হয়েছিল, কিন্তু অর্ডিন্যান্স আকারে পরে কিন্তু পার্লামেন্ট দ্বারাও এটাকে রাটিফাই করা হয়েছিল, তারপর এটাকে বাতিল বলা হলো। কিন্তু তখন মতিন খসরু সাহেব ছিলেন ল মিনিস্টার, উনি যেখানে আছেন, মেহি বি ব্লেসড, মে আল্লাহ ব্লেস হিম। ওনার সাথে তখন কিন্তু আমার একটা ভীষণ ঝগড়া হয়। আমার লাগে বাতিল হচ্ছে কেন? এটা তো কোনো আইনই না। কারণ আইনে যেই ন্যূনতম উপাদান থাকতে হয়, আইনের শাসন হবে না, সেই জন্য আইন, সেটা কখনো আইন হিসেবে গণ্য হতে পারে না। তো বলে যে এটা তো আমি বললাম পার্লামেন্ট অলরেডি এটা প্লেসড হয়ে গেছে, এটা নিয়ে ডিবেট হচ্ছে। বললাম শব্দটা বাতিল হবে না, এটাকে ভয়েড অ্যাবনিশিও, এটা নাল এন্ড ভয়েড। পার্লামেন্ট অনেক সময় ডিক্লারেটরি স্ট্যাচুট করে, ডিক্লেয়ার করে সামথিং ইজ নাল অ্যান্ড ভয়েড, এটা কখনোই আইন ছিল না। তখন যদিও টাইটেলটা বাতিল, কিন্তু কন্টেন্টে অনেক ঝগড়াঝাটি করে একটু চেঞ্জ করার সুযোগ হয়েছিল, এবং সেখানে এটা কখনোই আইন ছিল না এই মর্মে কিছু শব্দ সংযোজন করার সুযোগ হয়েছিল। সো যেগুলো কখনোই আইন হিসেবে গণ্য হতে পারে না, যেটা বিসমিল্লাতেই এটার কোনো আপনার যে স্টিল বর্ন বেবি ভূমিষ্ঠ হয়েছে সেরকম কিছুটা অবস্থা, এটা কখনো জীবন ছিল না, কখনো জীবন থাকতে পারে না। আইনের শাসন হবে না এরকম কোনো আইনের সংজ্ঞার ভিতরেই পড়ে না। আইন অর্থই হচ্ছে, রুল অফ লর অর্থই হচ্ছে যে আইনের শাসন, কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, ইন্ডেমনিটি এটা কখনো আইন না, স্পেশালি ইন কেসেস অফ আপনার মার্ডার, রেপ, সর্বোচ্চ যে অপরাধগুলা। সো এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, আইনেরও ভিত্তি নাই, এবং এটা টিকবে না। এবং আগামীকাল তো সূর্য আবার উঠবে, তাই না? সো শুধু যে যাদের বিচার হচ্ছে না তাদের বিচার হবে না তা না, যারা এই আড়াল করলো তারাও তাহলে প্রশ্ন যাচ্ছে এইডিং এন্ড অ্যাবেটিং করছে কিনা। তাহলে কি এটা সরকারে যারা আছে তাদের কর্তৃক হচ্ছে কিনা? বিকজ এই জিনিসটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ বর্তমানে যারা আছে তারাই কিন্তু সমন্বয়কারী ছিল সেই সময়, রাইট? এবং এখন তারা সরকারে ঢুকে গেছে, তাহলে এখানে একটা নেক্সাস ছিল কিনা, একটা ক্লোজ নেক্সাস আছে কিনা, তারা এইডিং এন্ড অ্যাবেটিং করেছে কিনা। ওকে, এবং আমরা আরো দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে, যেটা রোকেয়া প্রাচী আমি একটু শুনছিলাম, ইঙ্গিত দিয়েছেন যে আসার পরে কিন্তু জঙ্গিদেরকে জেলের গেট খুলে তাদেরকে ছেড়ে দিচ্ছে, এবং তারা কিন্তু বেইলে বেরিয়ে যাচ্ছে তা না, তারা কিন্তু সর্বোচ্চ আদালত থেকে দোষী সাব্যস্ত হয়ে তারা কিন্তু সাজা ভোগ করছিল। তো তাদেরকে জেল গেটের থেকে কেমন করে কোনো বৈধ সরকার ছেড়ে দিতে পারে? এবং এটা তো এক প্রকার আদালতকে বুড়ো আঙ্গুলি দেখানো, ইটস অলসো কন্টেম্প্ট অফ কোর্ট। এবং যে অফিসাররা অনেক কষ্ট করে এদেরকে পাকড়াও করে একটা বিচারিক প্রক্রিয়া দিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলে ভরা হয়েছিল, হোলি আর্টিজান থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি তৎপরতা যেগুলো চলেছে বাংলাদেশে, একসঙ্গে এতগুলো আপনার বোমা হামলা হয়েছে দেশে, তখন এই রাষ্ট্র যে সরকার,
তারা কি জঙ্গি সিম্পাথাইজার, নাকি সরকারের ভিতরেই এই জঙ্গির প্রতিনিধিত্ব আছে, বা সরকার তাদেরকে শিল্ড করছে কিনা, প্রোটেকশন দিচ্ছে কিনা, তাদের প্রতিনিধিত্ব করছে কিনা? এই প্রশ্নটা কিন্তু তখন সামনে চলে আসে। ইট বেগস দ্য কোয়েশ্চেন, বিকজ কোনো লফুল গভর্নমেন্ট যারা যাবজ্জীবন জেলে কাটাচ্ছে, সর্বোচ্চ আদালত থেকে তাদের একটা রায় হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে সরকার কিভাবে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ছেড়ে দেয়? ইটস আনহার্ড অফ। এটা কোনো সভ্য দেশে বৈধ সরকার আমার জানার মতে কখনই করতে পারে না। এবং এর পিছনে কি কারণ থাকতে পারে আপা? কেন? এটার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয়তাটা কোথায়? কনভিক্টেড ক্রিমিনালস তারা কেন অ্যাকচুয়ালি, মানে তারা তাদের বিষয় তো বিচার হয়েছে, তারা তো বিচারাধীন অপরাধে তারা হচ্ছে ভিতরে ছিল, তাদেরকে ছেড়ে দেয়। এবং আর একটা প্রশ্ন আমি করতে চাই, যাই আপা প্রশ্নটা তুলে ধরতে চাই, যে এখন যে যে ক্ষমতা দখলদার যে সরকার রয়েছে, তারা কিন্তু ক্লেম করেছে যে এই সমস্ত হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। ওনারা বিগত সরকারকে যেহেতু দোষী করেছে, তাহলে তো ওনাদের ইন্ডেমনিটি না দিয়ে এটার আরো বেশি ত্বরান্বিত ভাবে বিচার করা উচিত ছিল তাদেরকে ধরবার জন্য। তাদেরকে তাদেরকে ধরবার জন্য তাদের অপরাধ তাড়াতাড়ি ধরে এক একজনকে আপনার সাক্ষী প্রমাণাদি নিয়ে, এটা তো একটা গ্রেট সুযোগ তাদেরকে সেই বিচার করবার। সেটা না করে তারা তাদেরকে সুগম ব্যবস্থা করে দিল কেন ছেড়ে দেওয়ার? এটা কেন সাধারণ মানুষ বুঝছে না? আপনার কাছে জানতে চাইছি এই কারণে আপা, কারণ আপনার বলা কথার গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব অন্যরকম। কারণ আপনি আইনের, ইউড এনলাইটেন আস ইন দ্য with the reflection of our Bangladesh Constitution. So please go ahead, Appa. ধন্যবাদ দীপান্বিতা। সাধারণ মানুষ মানুষ যে বুঝতে পারছে না, এটাতে আমি কনভিন্স না। আমাদের দেশের মানুষ কিন্তু অনেক সচেতন, এবং তারা কিন্তু সবই বুঝতে পারে। চোখে ধুলা দেওয়া সম্ভব না। সো যখন আপনি বলছেন এটা কেন করলো, এখানে কোনো যুক্তি থাকতে পারে না, এটা কোনো জাস্টিফিকেশন কোথাও থাকতে পারে না। হ্যাঁ, এটা কোনো যুক্তি নাই বা জাস্টিফিকেশন নাই। তবে প্রশ্নটা চলে আসে, একটা যে কোনো একটা বৈধ সরকার আদৌ যদি সে বৈধ হয়ে থাকে, সে তো প্রতিনিধিত্ব করবে যারা ল অ্যাবাইডিং সিটিজেন, তাই না? যারা আইন মেনে চলে, যারা ভিকটিম, তাদের পাশে এসে একটা বৈধ সরকারের দাঁড়ানোর কথা। কিন্তু একটা সরকার যখন যারা অপরাধী, যারা দোষী সাব্যস্ত হয়ে কনভিক্টেড, তাদের পাশে দাঁড়াচ্ছে এবং তাদেরকে বিচার করবে না বলছে, এবং তাদের বিচার হয়েছিল আদালত থেকে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, তখন তো প্রশ্নই আসছে যে সরকারের ভিতরে কেউ কেউ আছে কিনা, বা সরকারের একটা পলিসি কিনা যে অপরাধীদেরকে প্রতিনিধিত্ব করবে, জঙ্গিদের প্রতিনিধিত্ব করবে। এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। এবং তার সাথে যেটা রোকেয়া প্রাচী বলছিলেন যে যখন এই আন্দোলনটা হচ্ছিল, আমি আবারও জাতিসংঘের রিপোর্টে চলে যাই, এখানে অনেক প্রবলেম্যাটিক আছে, তারপরেও অ্যাসিউমিং ইট ইজ কারেক্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, সেখানে বলা হয়েছে যে আপনার 66% খুন হয়েছে স্নাইপার দিয়ে, মানে গুলি দিয়ে, তাই না? এবং তার বেশিরভাগই খুন হয়েছে ওই শতাংশর 7.62। সো তাহলে এখানে প্রশ্নটা আসছে, এবং এই তদন্তটাই করা প্রয়োজন, এটা কার হাতে ছিল? এগুলো কি পুলিশের হাতে ছিল? কারণ যে স্নাইপার গুলা ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু দূর থেকে এইম করে তাক মারতে হয়। এটা ফেস টু ফেস যখন স্কার্মিশ হয়, এই স্নাইপার গুলা ইউজ করা কিন্তু চলে না বা সম্ভব না, তখন পিস্তল ব্যবহার করা হয়। হ্যাঁ, আর আর্মি তো ভলকার টুক নিজেই বলেছেন, আর্মিকে তিনি বারণ করেছেন ফায়ারিং না করতে, তো এটা আর্মি ব্যবহার করে না। তো এই 7.62 বোর এটা কিন্তু ব্যবহার হয়েছে। সো পুলিশ যদি ব্যবহার না করে থাকে, আর্মি যদি ব্যবহার না করে থাকে, তাহলে এটা কে ব্যবহার করলো? এবং সেটাকে কি আড়াল করার জন্য
তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যারা অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, বর্তমান এই সরকার কি এই ইন্ডেমনিটি দিচ্ছে কিনা? সো পুলিশ যে ফায়ারিং করেনি সেটা আমি বলবো না, সেটা আমি বলছিও না। কোনো কোনো ক্ষেত্রে করেছে। সেটা কি রিজনেবল ইউজ অফ ফোর্স কি না, সেটা যখন ট্রায়াল হবে, বৈধ ট্রায়াল, আমি তো দেখছি এখানে যে মামলাগুলো দিয়েছে ঢালাও ভাবে মামলা দিয়েছে, সেই মামলাগুলো হচ্ছে না। বা যদি কখনো একটা প্রপার ট্রায়াল হয়, সেখানে তাদের যে ফোর্সগুলা ব্যবহার করেছে পুলিশ, এটা কি এক্সেসিভ ছিল কিনা, ঠিক আছে? আম, আমরা দেখেছি যে রাবার বুলেট ইউজ হয়েছে যারা মারা গেছে, কিন্তু সেই রাবার বুলেটের বিনিময়ে কিন্তু কোনো রক্তক্ষয় হয়নি। ওকে, মারা গিয়েছে, যেটা আমাদের খুব সেন্সেশনাল যে কেসটা, সেখানে কিন্তু মারা গিয়েছে 8 ঘন্টা পরে তাকে থানায় ছিল না কোথায় ছিল আমরা জানি না, তবে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তার ঘাড়ের পিছনে একটা আঘাত হয়েছিল, যে আঘাতে কিন্তু রক্তক্ষয় হয়েছিল, সেটা পুলিশের গুলি না। সো এই জিনিসগুলো যখন বৈধভাবে তদন্ত হবে, বৈধভাবে যখন এই শুনানি হবে, ট্রায়াল হবে, তখন আমরা জানতে পারবো। সো আগের থেকে এগুলোকে নিয়ে আমাদের এই এপার বা ওপার, এদিক বা ওদিক সিদ্ধান্ত দেওয়ার তো সমীচীন না, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হচ্ছে ট্রায়ালই হচ্ছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এই 7.62 বোর্ড যারা ইউজ করলো, এই যে 600 জনের মারা গেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, সেখানে কোনো তৃতীয় শক্তি ছিল কিনা? এবং গুড কোশ্চেন। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটাকে আমরা আড়াল করছি কেন? এবং সেটাকেই কি আমরা, সরকার এই ইন্ডেমনিটি দিচ্ছে এই তৃতীয় গোষ্ঠী বা তৃতীয় শক্তি? এবং আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রিল দেখছি যে বড়াই করে করে কেউ কেউ এসে ওই ওই হুম, স্নাইপার বোর্ড দেখিয়ে বলছে আমরা এটা করেছি। এবং রাইট। একজন উপদেষ্টা কিছুদিন আগেই বলল যে 5ই অগস্টে যদি এই ঘটনা না হতো, তাহলে আমরা সশস্ত্র যুদ্ধে নেমে পড়তাম। তাহলে এটা কি এক রকমের স্বীকারোক্তি না যে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে? এবং হুম, আরেকজন উপদেষ্টা, আহ, তিনি মাস্টার মাইন্ড যাকে বলা হয়, সে বলছে যে জনগণের উপরে একটি সিভিল ওয়ার চাপিয়ে দেওয়া হবে। সো আমার কাছে এগুলো খুব অবাক লাগছে। সরকারে বসে জনগণের উপরে সিভিল ওয়ার চাপিয়ে দিবে, সরকারের উপদেষ্টারা বলছে। তারা কি হাউ ইজ দ্যাট পসিবল? সরকার? হ্যাঁ, হাউ ইজ দ্যাট পসিবল? মানে তারা কি বৈধ সরকার, নাকি তারা একটা তৃতীয় কোনো গোষ্ঠী যারা এই দেশের মানুষের সাথে গণযুদ্ধ করতে চায়, সিভিল ওয়ার করতে চায়? সো দিস আর ভেরি ভেরি ডিস্টার্বিং, এবং এগুলো কিন্তু রাষ্ট্রদ্রোহীর অপরাধে সামিল। তারা কিন্তু তারাই সরকার, এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের উপদেষ্টার কোনো অ্যাকশন আমরা দেখছি না। একই সাথে যখন এই সংখ্যালঘুদের উপরে যখন নির্যাতন অত্যাচার হলো, আহ, এবং সেখানে যে শুধু হিন্দুদের উপরে হয়েছে তা না, দরগা শরীফ মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে, খ্রিশ্চান চার্চ ভেঙে দেওয়া হয়েছে, এবং নারীদের উপরে যেরকম একটা আহ, ঢেউ আসলো, একটার পর একটা ঢেউ আসছে, অত্যাচার নির্যাতনের ঢেউ। এখন এই ঢেউটা কিন্তু আইনজীবীদের উপরে, হুম, সাংবাদিকদের উপরে একটা ঢেউ বয়ে গেল। হ্যাঁ, তারপরে সংখ্যালঘু দেখলাম, তারপরে নারীদের দেখলাম, এখন আইনজীবীদের উপরে, কারণ যাতে আইনজীবীদের উপর। আইনজীবীরা এই যাতে বিষয় পাশে দাঁড়াতে না পারে। তো আমার কাছে যেটা খুব অবাক লাগছে, স্পেশালি যখন নারীদের উপর এরকম অত্যাচার, শিশুদের উপরে, কন্যা শিশুদের উপরে হচ্ছে, ডক্টর ইউনূস যিনি নোবেল পেয়েছেন নারী ক্ষমতায়নের জন্য, উনি একদম মাম কেন? উনি চুপ কেন? ওনার এই এই সাইলেন্স বিষয়গুলো নিয়ে খুব লাউড এই বিষয় মনে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবার আসছি আপা। আপনার আপনার কাছে আরো বেশ কয়েকটা প্রশ্ন আমার রয়েছে, যেগুলো মানুষের জানবার খুবই প্রয়োজন বলে আমি মনে করি। রোকেয়া প্রাচী, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আপা বলছিলেন যে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে, যারা আসলে কনভিক্টেড ক্রিমিনালস তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে আসলে
জঙ্গি রয়েছে। সরকার থেকে বিভিন্ন খুবই হাস্যকর কিছু সংখ্যা বলা হয়, যেমন একটি বলি, আপা যার কথা বলছিলেন মাস্টারমাইন্ড যে ছেলেটি, মাহফুজ আলম। আমি একটু পড়ে শোনাই বিবিসি নিউজের একটি লেখা। বাংলাদেশে 5ই অগাস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন জঙ্গি মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসাবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও রয়েছেন। এখন এগুলোর সংখ্যা তো তাও আমরা কিছু পাচ্ছি, কিন্তু ধারণা করা হয় যে এর থেকেও বেশি আসলে মানুষ হয়তো বিভিন্নভাবে মুক্তি পেয়েছে, বেরিয়ে গেছে। আরেকটি উদ্বেগজনক বিষয়, এই যে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে, এর কোনো সঠিক সংখ্যা আমরা জানতে পারছি না। আমরা বিভিন্ন তথ্য সূত্রে, অনেকে ভয়ে, জীবনের নিরাপত্তার কারণে, পরিবার নিরাপত্তার কারণে এইসব কথা বলতে সামনে এগিয়েও আসতে চায় না, যে একটি বিশাল সংখ্যক পুলিশ হত্যা হয়েছে এবং অনুপস্থিত, মানে একদম গায়েব, তাদের অস্তিত্বই নেই, এরকম একটি ভয়ার্ত বিষয়, যেগুলো নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। যেমন তানিয়া আপা আমাকেই বলছিলেন যে এগুলোর সংখ্যা জানা যাচ্ছে না কেন, কারণ এগুলো, এই যে ভুল সংখ্যা তারা বলছে, আপা বললেন 800, কিন্তু আপা একটু সুন্দর চমৎকার হিসাব আমাকে দিয়েছেন, এবং ওনার ওনার অনেকগুলো লাইভে আমি দেখেছি উনি বলেছেন 400, 450 ইয়েতে, থানায় 3 জন করে মারা গেল, আসলে 1200-1400-র উপরে ছাড়িয়ে যায়, ওনারা বলছেন যদিও 800। এই সংখ্যা সংক্রান্ত বিষয় আপনি কিন্তু আমাদেরকে একটু কিছু 48 বলুন। জন বলছে, 48 জন পুলিশ হত্যা 38 জন হয়েছে। বলছে। 2 জন করে ধরলেও 800 হয়, 3 জন করে ধরলেও আসলে 3-8-2400 জনের উপরে আসলে চলে যায়, এরকম যদি হিসাব করি। এই সম্পর্কে কি আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা, বা যতটুকু আসলে মানুষকে জানানো সম্ভব যদি বলতেন আপা। ধন্যবাদ দীপান্বিতা। 3টা অংশ আছে দীপান্বিতার প্রশ্নে। 3টা অংশের আমি শুরু থেকে আসি। আমি যদি কোনো অংশ ভুলে যাই তাহলে দীপান্বিতা আমাকে একটু মনে করিয়ে দিও। যেমন আমি একটু আবার 5ই আগস্টের দিকে ফিরে যেতে চাই, কারণ সেই সময়টা একটু বিশ্লেষণ করলে আমরা আসলে পরের দিকের উত্তরটা মেলানো সহজ হবে। যেমন জুলাইতে যারা মাঠে নেমেছিল তারা কারা, এই প্রশ্নটা অনেক জরুরি। এই প্রশ্নটাতে সেই সময় কিন্তু আমরা বলেছিলাম যে এখানে কোমলমতি শিক্ষার্থী বলতে যেটা বোঝায় তারা নাই, তাদের জায়গায় আসলে এই আন্দোলনটা অন্য কেউ করছে, এবং সেটা পুলিশের দিক থেকে সে একই রকম বক্তব্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও তাই বলেছেন, এবং এটাই অভিমত ছিল, কিন্তু সেটি তখন জনগণের কাছে পৌঁছানো সম্ভব ছিল না, বা সেটি কোনোভাবে বিশ্বাসযোগ্যতা পাচ্ছিল না। কিন্তু 5ই আগস্টের পর আমরা বেশ কিছু মানুষের বক্তব্য টেলিভিশনের রেকর্ডেড দেখেছি, তারা লাইভে বলেছে, টক শোতে বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে। তো যদি সেই কথাগুলোকে আমি যুক্ত করি, যেমন হিজবুত তাহরির বক্তব্য ছিল 7 তারিখে তারা সংসদ ভবন এবং পরবর্তীতে রাজু ভাস্কর্যের সামনে তারা মানববন্ধন করে তারা জনগণকে যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা আন্দোলনকে আর বেগবান করতে পারছিল না, তখন তারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের আইডি এবং ইউনিফর্মকে তৈরি করে তারা তাদের যে সদস্য হিজবুত তাহরির তাদেরকে দিয়ে আন্দোলনকে তারা বেগবান করে এবং আন্দোলনটা তারা টেক ওভার করে, এবং সে কারণে আন্দোলনটা একটা গতি পেয়েছিল, এই সফলতা তাদের কারণে। পাশাপাশি আমরা অন্যান্য রাজনৈতিক দলকেও কিন্তু একই রকম বক্তব্য বলতে শুনেছি, সেটা বিএনপির তরফ থেকেও শুনেছি, আমরা হেফাজত ইসলামের কাছ থেকে শুনেছি, জামাত ইসলামীর কাছ থেকেও শুনেছি, এবং এটা দুই পক্ষ মিলেই এই বক্তব্যটা এবং সার্জিস আলমের কথার সূত্র ধরেও কিন্তু আমরা একটা ইয়েতে আসতে পারি যে হিজবুত তাহরি, হেফাজত ইসলাম, জামাত শিবির এবং তার সঙ্গে জঙ্গি সন্ত্রাসীরা যুক্ত হয়েছিল, এবং এদেরকে যুক্ত করার সাথে সাথে কিশোর গ্যাং, টোকাই গ্যাং এবং অন্যান্য যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকেও যুক্ত করা হয়েছিল। এই যে যুক্ত করা হয়েছিল, এর সাথে আরেকটি ব্যাপারকে আমি একটু যুক্ত করতে চাই। এরা যারা কাজ করেছে তাদের সাথে কোনো না কোনো একটা অবশ্যই নেগোসিয়েশন ছিল,
যে তোমরা যদি থানাকে লুটপাট করে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দাও, তাহলে তোমাদের যে কেস রেকর্ডটা থাকবে থানায়, তোমাদের সম্পর্কে ক্রিমিনালসদের যে রেকর্ড থাকবে সেটি আর পুড়িয়ে দিলে সেই বিষয়ে আর কিছু থাকছে না। পাশাপাশি তোমাদেরকে পরবর্তীতে কিভাবে মূল্যায়ন করতে হয় বা কিভাবে তোমাদেরকে সেভ করতে হয় সেটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। এরকম একটা চুক্তি তাদের মধ্যে ছিল, যার ফলে তারা কিন্তু 460টি থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, পুলিশকে হত্যা করা সেটা করেছে। পাশাপাশি কারাগারগুলোকেও তারা কিন্তু রেহাই দেয়নি। কারাগারগুলো লুটপাট করা, কারাগার থেকে কয়েদিদেরকে বের করে নিয়ে আসা, এরকম একটা আন্দোলনে কেন কারাগার থেকে কয়েদিকে আনতে হবে? এই যে কয়েদিদেরকে যাদেরকে বের করা হয়েছে তাদের প্রত্যেকের সম্পর্কে যে রেকর্ড আমরা তখন দেখেছি সেটি হচ্ছে কেউ না কেউ জঙ্গি, সন্ত্রাসী, কোনো না কোনো মামলায় তারা আসামি, হয়তো রায় হয়েছে বা হবে এরকম। তো বিষয়টা হচ্ছে যে সকল যে ক্রিমিনালস যারা আছে তাদেরকে আসলে ভালোভাবে নিয়ে তারাই হচ্ছে এই ছাত্রদের যে আন্দোলন, কোটা আন্দোলনটা জনগণকে বোঝানো হয়েছে সেটার পেছনে আসলে যে স্থাপনা ধ্বংস করা, মারপিট করা, জঙ্গি আচরণ করা, পুলিশকে পিটিয়ে মারা, এই সকল কর্মকাণ্ডের জন্য এই ক্রিমিনালদের সাথে একটা চুক্তি যে তোমরা যারা বাইরে আছো তারা আমাদেরকে সাপোর্ট করবে, তোমরা থানা পোড়াবে, কারাগার থেকে কয়েদিদের বের করে নিয়ে আসবে, তার ফলাফল অনুযায়ী তোমাদের লিডার যারা কারাগারে আছে তাদেরকে আমরা ইনডেমনিটি দিয়ে দেব, তাদেরকে আমরা বের করে দিব, তোমরা যত অপরাধ করবে সে অপরাধের কোনো বিচার হবে না। বিচার তো করবে না, কারণ কেউ যদি ক্রিমিনালকে নিয়োগ করে এই সকল কর্মকাণ্ডের জন্য, তো সেই ক্রিমিনালকে যখন কোর্টে ওঠাবে সেই ক্রিমিনাল তো বলে দিবে যে আমাকে ওরাই বলেছে এই কাজটা করবার জন্য। সেই কারণে এই যে যত জঙ্গি মানে ইসলামিক যে ধর্মান্ধ উগ্র যে সাম্প্রদায়িক যে গোষ্ঠীর যে লোকজন এখানে যুক্ত ছিল, জঙ্গিরা বা সন্ত্রাসীরা, টোকাই গ্রুপ যারা ছিল, তাদের প্রত্যেককে তারা ক্ষমতায়িত করেছে, অস্ত্র দিয়েছে, টাকা দিয়েছে, সমর্থন দিয়েছে এবং পরবর্তীতে নিশ্চয়তা দিয়েছে যাদের ইনডেমনিটি দিয়ে তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো কর্মকাণ্ডে তাদের পক্ষ থেকে, আইনের পক্ষ থেকে তাদেরকে কখনোই সমস্যা করা হবে না। আর যেহেতু থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, কাজে সমস্ত রেকর্ড, সমস্ত নথি পুড়ে গেছে, আর কোথাও কোনো প্রমাণও থাকছে না। তো এরকম ভাবে কিন্তু জুলাই আগস্ট পর্যন্ত এবং পরবর্তীতে যে হত্যাগুলো হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীর হত্যার যদি আমরা সংখ্যা হিসেব করি তাহলে সেটি অগণিত, এটাকে গণহত্যার পরিমাণও ছাড়িয়ে যাবে। এবং পুলিশের কথা যদি বলি, পুলিশ হত্যা শুরু হয়েছে কিন্তু জুলাই শেষ থেকে, এবং আওয়ামী লীগের নেতাকর্মী উত্তরার দিকে তো আমাদের গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেবের এপিএস এবং উনার যে লোকজন তাদেরকে পিটিয়ে, এটা আমরা সবাই দেখছি আসলে কাকে কোথায় পিটিয়ে কিভাবে ঝুলিয়ে রেখেছে, সেই ফুটেজ গুলো আছে প্রমাণ স্বরূপ। তো জুলাই থেকেই শুরু হয়েছে সরকারি লোকজনকে মারা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা এবং পুলিশকে পিটিয়ে, দৌড়ে যে পিটিয়ে মারছে, এবং একটা পুলিশকে অনেকগুলো ক্রিমিনাল বিভিন্ন অস্ত্র নিয়ে ঘিরে তাকে মারছে, এবং ওই ছবিগুলো কিন্তু আছে। তার মানে একটা পুলিশ যখন স্থাপনা ভাঙছে, সেই যখন স্থাপনা ভাঙছে, সে যখন প্রতিরোধ করতে যাচ্ছে তখনই কিন্তু সে আক্রমণের শিকার হচ্ছে। তো এই কারণে আমি বলবো যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর জন্য আসলে যাদেরকে এই কিলিং মিশনে, ভাঙচুর, স্থাপনা থেকে শুরু করে সমস্ত ধ্বংসযজ্ঞের জন্য যাদেরকে আসলে তারা সাথে নিয়েছিল, এই আন্দোলনের অংশীদার ছিল, মেটিকুলাসলি ডিজাইন করে তারা যে ক্ষমতা দখল করেছে, এই ক্ষমতা দখলের সাথে মাঠ পর্যায়ে ভাঙচুরের জন্য এই সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনীকে তারা একটা বড় কম্পোনেন্ট হিসেবে তারা সাথে রেখেছিল। এটার কারণে তার ইনডেমনিটি, এবং আজকে পর্যন্ত কিন্তু আইন তাদেরকে দেখছে না। অপারেশন ডেভিল হান্টে ডেভিলকে দেখছে না, আওয়ামী লীগের সমর্থক বা বঙ্গবন্ধুর সমর্থক বা মুক্তিযুদ্ধের সমর্থকদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে যে এই মানে উগ্র যারা, তারা কিন্তু সেই যে জুলাইতে তারা একটা সমর্থন পেয়েছে, টাকা পেয়েছে, সরকারের যে ব্লেসিং, এবং তারা যাকে সমর্থন দিয়েছে সে আজকে অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতার চূড়ান্ত জায়গায়, এবং সেখান থেকে তাদের কথা অনুযায়ী ইনডেমনিটি দিয়েছে এবং আজকে পর্যন্ত যেতে দেখছে না। সে কারণে কিন্তু এখন পর্যন্ত এই যে মব কিলিং বাহিনী আমরা দেখছি, এই যে তৌহিদি জনতা দেখছি, বিক্ষুব্ধ জনতা দেখছি, এরা কিন্তু আসলে তারাই,
তাদেরকে নিয়ে এই আন্দোলনটা তারা করেছে, ক্ষমতায় গেছে, এবং ক্ষমতায় থাকতে হলে এই যে কিলিং বাহিনীটাকে তৈরি করা হয়েছে, এর মধ্যে সকল সন্ত্রাসী জঙ্গি সকল মিলে এরা আসলে এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত তারা পরস্পরকে পৃষ্ঠপোষকতা করছে, সমর্থন দিচ্ছে, মদত দিচ্ছে, এবং তাদের কারণেই কিন্তু আজকে বাংলাদেশে এত হত্যা, এত সহিংসতা, এত ধর্ষণ, এত খুন, এত ছিনতাই ঘটছে। তো এবার আসি আমি পুলিশের হত্যার যে সংখ্যা, আমাদের কাছে যে হিসেব আছে সেখানে ৩,২৮০ জনের একটা মোটামুটি হিসেব আমরা পাই, যেখানে মানে একদম প্রত্যেকের নাম পদবি হিসেব করে বলা যায় যে এতজনকে তারা পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মেরেছে। কিন্তু এর বাইরেও একটা বড় সংখ্যক রয়েছে যাদের, তারা কি এখনো কাজে আসেনি, তারা কি বাড়িতে গেছে ছুটিতে, বাড়ি থেকে কি তারা অন্য কোথাও গেছে, তারা কি পালিয়ে আছে, বা তারা কি গুম হয়ে গেছে, কিংবা তারা কোথায় আছে, এই যে মানে পাওয়া যাচ্ছে না। আসলে লাশ পাওয়া না গেলে তো একটা মানুষ যে মারা গেছে বা মারা যায়নি কোনো কনক্লুশনেই যাওয়া যায় না। তো সেই হিসেব করলে আসলে আমার কাছে মনে হয় যে পুলিশের সংখ্যা হয়তো, যদি সময় আসে, আমরা যদি সেভাবে পুলিশের মানে খাতা ধরে বা পুলিশের অ্যাপয়েন্টমেন্টের যে হিসেব থাকে সেটা ধরে যদি হিসেব করার সুযোগ কখনো ঘটে, আমার মনে হয় যে সেটা তো ৭-৮ হাজার ছাড়িয়ে যাবে। এবং এই মৃত্যুগুলোর ঘটনাগুলোর অনেক চাক্ষুষ প্রমাণও আছে, মানে কোথায় কিভাবে কাকে মেরেছে। যেমন একটা ঘটনার কথা আমি বলতেই পারি। সমস্ত পুলিশকে যখন তাড়া করছিল, আমরা এরকম একটা ভিডিও দেখেছি যে সব ছেলেরা অস্ত্র সহ পুলিশদেরকে তাড়া করছে। তারা যখন করছে তখন পুলিশ গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা সবাই গাড়িতে উঠতে পারেননি। যে কয়েকজন উঠতে পারেননি, যারা ব্যর্থ হয়েছেন গাড়িতে উঠতে এবং একদম হয়তো গাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, তো সেই যারা অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে তারা কিন্তু পেছন থেকে টেনে তাদেরকে আর গাড়িতে উঠতে দেয়নি। এই যে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গলির মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে প্রত্যেককে নির্মম ভাবে, মানে ১৯৭১ সালে যে সকল লাশের ছবি আমরা দেখেছি বধ্যভূমিতে, বা মুক্তিযোদ্ধাদের কাছে যে সকল কথা আমরা শুনেছি, ঘটনার কথা শুনেছি, ঠিক সেরকম। এবং অনেক ছবি আছে যে ছবিগুলো দেখা সম্ভব না। মানে একটা মানুষকে তো মেরে ফেলার পর তার শরীরটা বিকৃত করার প্রয়োজন হয় না, কিন্তু এই লাশগুলোর অবস্থা এরকম যে মানে তাদের চেহারা বা শরীরের কোনো জায়গা বেঁচে নেই, পোশাক আশাক তো নেই, এবং মানে চোখ, নাক, মুখ, মাথা থেতলে মানে নির্মম ভাবে, মানে এটা ১৯৭১ সালে লাশের সাথে মিলে যায় এরকম। তো যারা আসলে এই কাজগুলো করেছে, পুলিশদেরকে এভাবে মেরেছে, তাদের হয়তো এটা মিশন ছিল যে পুলিশকে হত্যা করতে হবে এবং নির্মম ভাবে। উত্তরাতে তখন জুলাইয়ের শেষের দিকে উত্তরা এক পুলিশ অফিসারের বাড়ি, পুলিশ অফিসারকে পায়নি, কিন্তু তার ছোট বাচ্চা গেটের সামনে ছিল। ওরা ইট মেরেছে, সে ইটটা সেই ছোট বাচ্চার মাথায় লেগেছে। মানে এরকম করে করে তারা অত্যাচার গুলো করেছে। এই যে পুলিশকে নির্মম ভাবে হত্যা করা, এই হত্যা করার মানে মূল কারণটা কিন্তু এমন না যে তারা রাবার বুলেট ছুড়েছে কিংবা তারা রাস্তায় দাঁড়িয়ে ছাত্রদেরকে বাধা দিয়েছে। সেই বাধা দেয়া বা রাবার বুলেটের কারণে এইরকম নির্মম হত্যাকাণ্ডে যাওয়ার কথা না। কারণ পুলিশ যদি প্রকৃত অর্থে বাধা দেওয়ার চেষ্টা করতো তাহলে পুলিশের পক্ষে বাধা দেওয়া সম্ভব ছিল, কিন্তু পুলিশ বাধা দিতে চায়নি, পুলিশ বাধা দেওয়ার নির্দেশও পায়নি। পুলিশ রাবার বুলেট ছুড়ে কিন্তু ছত্রভঙ্গ করছিল। আর যে বুলেট, যে হত্যাকাণ্ডের কথা ছাত্রদের বা জনতার কথা হচ্ছিল, সেই হত্যাগুলোর যে পজিশন সেগুলোকে যদি ব্যাখ্যা করা যায়, বলা হচ্ছিল যে হেলিকপ্টার থেকে বারান্দায় সেই শিশুটিকে মারা হয়েছে। বারান্দার যে ডিস্টেন্স, জানালার যে ডিস্টেন্স আর হেলিকপ্টারের যে ডিস্টেন্স, সেই গুলিটা তো আসার কথা না। আর 7.62 বুলেটের যে কথা আমরা জানি, সেটার যে ফুটেজ গুলো এখন আছে, আমরা কিন্তু প্রচুর মাদ্রাসা স্টুডেন্টদেরকে আমরা দেখেছি তারা আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে, আর্মস নিয়ে দৌড়ে যাচ্ছে, এবং আমরা এমন কিছু মানুষের 7.62 সেই স্নাইপার যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা সেই ভিডিওতে দেখেছি দূর থেকে কিভাবে তারা গুলি করছে। এরকমও একটা ছিল যে বোরখা পরা একজন, সে একটা স্নাইপার, মানে সে ভিতরে আর্মসটা কিরকম আমি জানি না, টাওয়েল দিয়ে পেঁচানো, বোরখা পরা একটা লোক
প্রথমে মেয়ে মনে হচ্ছিল, কিন্তু যখন সে আর্মসটাকে পেঁচিয়ে আরেকজনকে হ্যান্ড ওভার করলো এবং তারপর সে আরেকটা গাড়িতে উঠে চলে গেল। এবং পুরো জিনিসগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। তো জিনিসটা হচ্ছে তারা আসলে এই পরিকল্পনাগুলো করা ছিল যে এই ডেড বডি গুলো তাদের দরকার। মুগ্ধ সহ যে সমস্ত হত্যাকাণ্ডগুলো আছে সেখানে কিন্তু তাদের দিক থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। মুগ্ধ যেখানে ছিল তার আশেপাশের অন্যদের গায়ে কিন্তু গুলিটা লাগেনি, লেগেছে মুগ্ধর মাথায়। তো এখানে মনে হয় যে আসলে কিছু কিছু মৃত্যু তাদের আগে প্ল্যান করা ছিল, এবং যখন কোটা আন্দোলনের সমস্যাটা একেবারেই মানে মিটমাট হয়ে যাচ্ছিল তখন তারা আসলে লাশের যে পরিকল্পনা করেছে। এবং আমরা দেখেছি যে আমেরিকান এম্বাসির পক্ষ থেকে কিন্তু তখন মানে অলরেডি হত্যাকাণ্ড হয়েছে এরকম প্রোপাগান্ডা গেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশও পড়েনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তখন এমন প্রোপাগান্ডা ছিল যে ইলেকট্রিসিটি বন্ধ করে সেখানে নারকীয় কাণ্ড হচ্ছে, মেয়েদেরকে রেপ করা হচ্ছে, প্রচুর লাশ পড়ছে, এরকম ফেক আইডি থেকে তারা কিন্তু অসম্ভব রকমের প্রোপাগান্ডা করেছে, যার ফলে জনগণ বা অন্যান্য মানুষ হিতাহিত জ্ঞান মানে পুরো জিনিসটার মধ্যে পড়ে গিয়ে একদম মানে সত্য কথা কোনটা আমরা সত্য কথাটা পৌঁছাতে পারছিলাম না। তখন মিথ্যাটারই অনেক বেশি জয় জয়কার হয়েছিল। তো সেই জায়গা থেকে এই ডেড বডি গুলো তারা যে বলছে 1400-1200, অ্যাকচুয়ালি এখন 800-800-র মতো এসেছে, কিন্তু তার মধ্যেও অনেকখানি অংশ বলা যায় যে আরো প্রায় 50-100-র মতো হেঁটে হেঁটে বাড়িতে এসে এবার ঈদ করেছে। তার মানে তাদের মৃত্যুর যে সংখ্যা তারা এখন পর্যন্ত বলছে সেটিও সঠিক নয়, এবং কোথায় কিভাবে মারা গেল সে মারা যাওয়ার মানে তথ্য প্রমাণ কি সেগুলো কিন্তু রিপোর্টে নেই। আর যদি সেই জায়গাটাকে যদি ওরা যেভাবে গণহত্যা বলছে, এই গণহত্যাগুলোর ক্ষেত্রে তো আরো একটি প্রশ্ন আমাদের আসতে পারে আইনগতভাবে, যে যখন কিছু মানুষ অস্ত্র নিয়ে, এবং সে অস্ত্র শুধু লাঠি নয়, এবং অনেক লম্বা লম্বা মানে ওটাকে কি বলে কিরিচ টাইপের, রামদা টাইপের অনেক মানে দেশীয় অস্ত্র, সেগুলো নিয়ে যখন কোন স্থাপনা ধ্বংস করছে বা পুলিশকে আক্রমণ করছে, তখন তো পুলিশকে রাবার বুলেট ছুটতেই হবে। আর রাবার বুলেট যদি নাও ছোড়ে পুলিশ, যদি পুলিশের হাতেও লাঠিপেটা হয়ে কোনো স্টুডেন্টের মতো জঙ্গি যদি এভাবে মৃত্যুবরণ করে, সেটি কি পুলিশ প্রশাসনের জন্য যৌক্তিক হওয়া উচিত না? কারণ যদি পুলিশকে মারতে আসে, আমাদের স্থাপনা ধ্বংস করতে আসে, তো পুলিশের কি তখন আসলে নিজের জীবন বাঁচাতে বা রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে পুলিশের আইনগতভাবে আসলে কি করা উচিত? আমার মনে হয় আমাদের এখন জনগণকে এই ব্যাখ্যাটাও দেওয়া প্রয়োজন। এবং মানে যারা এসছে, যারা ওখানে এই যে কিরিচ নিয়ে অস্ত্র নিয়ে এসেছিল এবং স্নাইপারের যে গ্রুপটা কাজ করেছিল, তাদেরকে আসলে ধরা উচিত, কিন্তু এই সরকার তাদেরকে ধরবে না। ভিডিও ফুটেজে অত্যন্ত স্পষ্ট ভাবে আছে, কিন্তু ধরবে না, কারণ এদেরকে তারাই আসলে ভাড়া করে কাজে লাগিয়েছে। ক্ষমতার চক্রান্ত করে যে ক্ষমতায় তারা আজকে আছে এবং এখনো টিকে আছে, এবং এখনো প্রয়োজন হলে তারা যে মব বাহিনীকে তৌহিদি জনতার নামে বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে পাঠাচ্ছে, আমাদের জন্য তৈরি করে রেখেছে, পেলেই মারবে, এই বাহিনীকে নিয়ে তারা এখনো নিজেদেরকে নিরাপদে ক্ষমতায় থাকতে চায়, দীর্ঘ মেয়াদী ভাবে ক্ষমতায় থাকতে চায়, এবং এই জঙ্গিদেরকে বিভিন্ন সংগঠনে বিভিন্ন রাজনৈতিক জায়গায় কিন্তু পুনর্বাসন ইতিমধ্যে করেছে। এদের মধ্যে অনেকে আজকে উপদেষ্টাও হয়েছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে, আইন প্রণয়ন করছে, কিন্তু তারাই করছে যারা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, যারা পুলিশ প্রশাসনকে আক্রান্ত করেছে। আসলে বলা উচিত যে ছাত্র নামধারী জঙ্গি সন্ত্রাসীরা পুলিশের উপর গণহত্যা চালিয়েছে। তারা যে ছাত্রদের উপর গণহত্যার যে কথাটি বলছে সেটি আসলে যৌক্তিক না। এটি আমি মানে দায়িত্ব নিয়ে বলতে চাই, কারণ এমন অনেক ছবি আছে যেখানে আমরা দেখছি একজন পুলিশ মাটিতে পড়ে আছে, আর অনেকগুলো ছাত্র নামধারী সেই জঙ্গি সন্ত্রাসী তাকে কুপিয়ে মারছে, কোথাও পিটিয়ে মারছে, কোথাও আগুন দিচ্ছে, কোথাও বেঁধে রাখছে, এবং মানে নির্মম, এবং সেখানে যে উল্লাস করছে মারতে মারতে, সেই ছবি তো আছে আমাদের কাছে। তাহলে গণহত্যা কাকে বলবো? 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী কিন্তু গণহত্যা চালিয়েছিল রাজারবাগ পুলিশের উপর, এবং প্রথম আক্রমণ ছিল পুলিশ প্রশাসনের উপর। এবং আজকে বাংলাদেশ কিন্তু আইন শৃঙ্খলার দিক থেকে অকৃতকার্য একটা জায়গায়
তার কারণই হচ্ছে পুলিশ প্রশাসনকে ব্যর্থ করে দিয়েছে, পুলিশ প্রশাসনকে মেরুদণ্ডহীন করে দিয়েছে, এবং পুলিশ প্রশাসনে এমন নির্মম হত্যাযজ্ঞ চলেছে। এই গণহত্যার কারণে কিন্তু আজকে পুলিশ প্রশাসন মাথা তুলে দাঁড়াতে পারছে না, এবং জনগণ এখনো ভীত। আমরা ভয় পাই, কারণ ওই লাশ, ওই ঘটনা যখন দেখি তখন মনে হয় যখন একটা দেশে পুলিশ এভাবে আক্রান্ত হতে পারে, তাহলে আমরা কেন নয়, আমরাও তো হচ্ছি। এই জঙ্গিরাই কিন্তু আমাদের নেতাকর্মীদের, আমরা দেখছি হাতের কবজি কেটে ফেলছে, এবং একটা ভিডিওতে দেখলাম 2 হাতের কবজি কেটে ফেললো, তারপর 2 পা কেটে ফেললো, গলা কেটে ফেললো, বেধড়ক পিটাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এদেরকে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এটা যদি আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে, তাহলে এই এত যে অপারেশন ডেভিল হান্ট হলো, এত যে যৌথ বাহিনীর অপারেশন হচ্ছে, তারা কেন ধরছে না? তারা ধরবে না, কারণ ডক্টর ইউনূস যদি মনে করেন উনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চান, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ নাকি চায় ওনারা দীর্ঘদিন থাকুক। জনগণ চায় না, কিন্তু দীর্ঘদিন থাকবার জন্য উনাদের এই ইন্ডিমনিটি দরকার ছিল, উনাদের এই জঙ্গি সন্ত্রাসীদেরকে লালন পালন করা দরকার ছিল। এবং আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশেই জঙ্গিরা ফ্ল্যাগ ওড়াচ্ছে, আইএসআই লোকজন আসছে, মিটিং করছে, তাদেরকে নিয়ে 7 সিস্টার সীমান্ত দর্শন করাচ্ছে, স্লোগান দিচ্ছে, বাংলাদেশে ফ্ল্যাগ ওড়াচ্ছে, আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে কথা মিছিল করছে। তো এই যে আজকে জঙ্গিরা যেভাবে বাংলাদেশে দৌরাত্ম দেখাচ্ছে, আজকে তৌহিদি জনতার নামে আজকে বলে দিচ্ছে আমাদেরকে ওড়নাটা কিভাবে পড়তে হবে, আজকে ইয়োনো বোরখা না পড়লে ইয়োনো থাকতে পারবে না, আজকে মেয়েরা বোরখা না পড়লে চলতে পারবে না, আজকে ওড়না পড়তে হবে, আজকে এটা করতে হবে। শপিং মলে আজকে দেখলাম যে এই প্রোডাক্ট কিনতে পারবেন না কারণ এটা ইসরায়েলের প্রোডাক্ট। এই যে আজকে তৌহিদি জনতা আমাদের দেশে শাসন করছে, শোষণ করছে, তারা কারা? তারা হচ্ছে এই যে অসাংবিধানিক অবৈধ যে দখলবাজ যারা আছেন, তাদেরই অংশীদার, তাদেরই এই চক্রান্তের প্রধানতম অংশীদার। তারাই এই গণহত্যাগুলো করেছে। বরং আমাদের এখন বলতে হবে, পুলিশের উপর যে গণহত্যা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে গণহত্যা হয়েছে, আমরা তার বিচার চাই। ধন্যবাদ আপনাকে রোকেয়া প্রাচী। তানিয়া আপা, আপনি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করায় আসলে বেনিফিশিয়ারি কারা? আমি দীপান্বিতা, আমি আপনার কাছে কিন্তু একটা প্রশ্নের উত্তর জানতেই চাইবো, যে এই গণহত্যার গুলোর বিষয় একটু। নিশ্চয়ই নিশ্চয়ই আপা, আমি জিজ্ঞাসা করতে, রোকেয়া প্রাচী দিদি ইসরায়েল সংক্রান্ত বিষয়ে কথা বলায় আরো একটি জিনিস আমার মনে পড়লো। ফার্স্ট কোশ্চেন আপনাকে আমি জিজ্ঞাসা করব যে এই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করায় আসলে উপকৃত হচ্ছে কারা, এবং এটা এই অধ্যাদেশ জারি করার ফলে আপনি কি মনে করেন যে বাংলাদেশে আসলে জঙ্গি পথ সুগম হয়েছে এবং এটার উত্থান হয়েছে? কারণ আপনি দেখেছেন কিনা আমি জানি না, এই কিছুদিন আগে বাটার শোরুম ভাঙচুর হয়েছে, প্যালেস্টাইনের বিষয় নিয়ে আসলে এখানে আন্দোলন হচ্ছে, এবং ওবামার ছবি নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, হাতে অস্ত্র নিয়ে তারা প্রকাশ্যে ছবি প্রকাশ করে, ছবি ওসামা বিন লাদেন, নট ওবামা, সরি ফর মাই মিস্টেক, ওসামা বিন লাদেনের ছবি নিয়ে তারা মিছিল করছে, এবং হাতে অস্ত্র সহ ছবিও আমরা দেখেছি, আমাদের কাছে এসেছে। সো প্যালেস্টাইনের বিষয় আমাদের এখানে এইরকম অধ্যত্ত বা এই বিষয়গুলো, এটা আপনি কিভাবে দেখেন আপা? একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ দীপান্বিতা, আপনার অনেকগুলো প্রশ্ন এবং অনেক দূরে চলে গেছেন, আমি একটা একটা করে নেই। রোকেয়া প্রাচী কিন্তু চমৎকার একটা ন্যারেটিভ বিল্ড আপ করেছে। আমি আপনাদেরকে, দীপান্বিতা আপনাকেও ব্যক্তিগতভাবে বলেছি, রোকেয়া প্রাচী আজকে বললেন যে 3000-এর উপরে পুলিশের নামধাম আছে, এটা কি আমরা শেয়ার করতে পারি? এবং সেটাকে নিয়ে আমরা একটা শ্বেতপত্র করাটা খুবই প্রয়োজন। এবং অনেকে যে ফিরে আসেনি, তারা তাহলে কোথায়? সো কারণ এখানে সরকারি ফিগারটা হচ্ছে 48। তো আমাদের সত্য জানা খুবই প্রয়োজন। সো ইন্ডেমনিটির সঙ্গে কিন্তু এটা সম্পর্কটা খুব নিবিড়, এবং ইন্ডেমনিটি একটা খামাখা কোনো সরকার দেয় না তাদের, বা কোনো সরকারই দিতে পারে না যদি তাদের কোনো আলটিরিয়র মোটিভ না থাকে। সেই জন্য আমাদের এই ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো এবং যেই ভিডিও বলছেন, ফুটেজগুলো বলছেন, আমরা একটা টিম কেন করি না? এবং আপনার যারা দর্শকরা আছে,
দর্শক শ্রোতারা আছে তারাও হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। একটা কমন একটা আমরা প্ল্যাটফর্ম যদি তৈরি করি, সেখানে যে যার যেটা আছে সবাই ঢালুক, সেখানে কিছু আমাদের গবেষকরা থাক, এবং আমরা সেটাকে তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করাটা খুব প্রয়োজন। এটা ১ নম্বর, বিকজ উই মাস্ট নো দ্য ফ্যাক্ট। দেশটা আমাদের। আমরা হচ্ছি মালিক পক্ষ। আমাদেরকে জানতেই হবে কি হয়েছে। এটাকে কেউ আমাদেরকে চোখে ধুলো দিয়ে আমাদেরকে বোকা বানাতে পারবে না। যেহেতু এটা আমাদের রাষ্ট্র, আমাদেরকে জানতেই হবে। ২ নম্বর, আপনার এই ইন্ডেমনিটি যেই কথাটা বলা হচ্ছে, সেটার আরেকটা দিক হচ্ছে যে যারা জেলে ছিল, যারা জঙ্গি, তাদের সঙ্গে একটা যে নেক্সাস আছে, একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের ইঙ্গিতও কিন্তু রোকেয়া প্রাচী দিয়েছেন, সেটা কি হতে পারে। এটার সঙ্গে আরেকটা ক্যাটেগরি আমরা অ্যাড করতে পারি। আমরা দেখছি যে বিডিআর বিডিআর হত্যার জন্য যারা দোষী সাব্যস্ত হয়েছিল সর্বোচ্চ আদালত থেকে ১০০-র উপরে, তাদেরকেও কিন্তু এই সরকার বিডিএন এর নানা ছেড়ে প্রশ্ন দিচ্ছে। ধোঁয়াজাল তৈরি করেছে, এদেরকে ছেড়ে দিচ্ছে। ওয়াই? কেন? এটাকে কেউ বলেছে যে আমাদের আর্মি যে স্বনামধন্য যে আমাদের অফিসাররা ছিল, হ্যাঁ, তারা কি বলেছে এদেরকে ছেড়ে দেওয়ার জন্য? এবং তারা তো দোষী সাব্যস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন ভিজিল্যান্টি সো কল্ড আপনার এদিকে মব বলা আসলে ঠিক না, কারণ এদিকে নেতৃত্ব দিচ্ছে কিছু চেনা মুখ। মব হলে এটা র্যান্ডম হবে, যাদেরকে আমরা চিনি না বা যাদেরকে জানি না, কিন্তু আমরা একই চেহারাগুলো বারে দেখতে পাচ্ছি। সো এদের সাথে একটা নাকি ট্রেনিং দেবে, যে অবৈধ অস্ত্রগুলো এসেছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বিডিআর এর যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেরকম একটা কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এগুলো আমি বিশ্বাস করতে চাই, এগুলো সবই গুজব। বাট যেহেতু সরকার এটা ছেড়ে দিচ্ছে, সরকারের এক্সপ্লেনেশন কি? তাদের কোনো যুক্তি কি? এটা কি তারা আদৌ পারে কিনা? এবং তারা চুপ, তারা বলছে না, কোনো জবাবদিহি করছে না। কেন তারা তাদেরকে ছেড়ে দিচ্ছে? সো একটা জিনিস আমরা যদি এখন একটু উপর থেকে দেখি, আমি আপনার দর্শক শ্রোতাদেরকে আমন্ত্রণ জানাবো। এখন তো আমরা কিছুগুলো ভিতর থেকে দেখছি যে ভয়াবহ কি ধরনের অত্যাচার, নির্মমভাবে মারা হয়েছে, তাদের বিভিন্ন অঙ্গহানি করে খুন করার পরে অঙ্গহানি করা হচ্ছে। এটা কিন্তু এক ধরনের সিগনেচার, আইসিস টাইপের এক ধরনের সিগনেচার। এটা কেবল খুন না, আমরা ৭১-এ সেগুলো দেখেছি। ৭১-এ কিছু জায়গায় স্বাধীনতার পরে যখন আমাদের যৌথ বাহিনী গিয়েছে, তারাও কিন্তু দেখেছে, এবং এগুলো কিন্তু ছবিও আছে, যে নারীদেরকে রেপ করে যখন তারা খুন করেছে, দে আর মিসোজিনিস্ট, তাদের ব্রেস্ট গুলা কেটে ফেলেছে। পুরুষদেরকে আপনার খুন করার পরে তাদের যে আপনার গোপন অঙ্গ আছে, সেটা কেটে দিয়ে তাদের মুখের ভিতরে ঢুকিয়ে রেখেছে। মানে আনহার্ড অফ, মানে ইটস মানে তারা কি সত্যি মানুষ হিসেবে দাবি করে নিজেদেরকে? তো দে সাইকোপ্যাথস, মিসোজিনিস্ট সাইকোপ্যাথস। সো কি বলবো, আমার তো ভাষা নেই। সো এখন আমি ইনভাইট করব এই বিভীষিকার থেকে আমরা যদি নিজেদেরকে একটু উত্তোলন করে উপর থেকে দেখি। উপর থেকে যদি দেখি, রাষ্ট্রের বৈধ অস্ত্র কাদের থাকতে পারে? পুলিশের থাকে এবং আর্মির থাকে, তাই নয় কি? তো বৈধ অস্ত্রধারী যারা, যাদের দায়িত্ব হচ্ছে অভ্যন্তরীণ সাধারণ মানুষকে প্রোটেকশন দেবে, তাদের কিন্তু মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এবং এই ৪০০ উপরে থানা জ্বালিয়ে পুড়িয়ে অপরাধীরা বেরিয়ে গেছে, তাদেরকে মেরে ফেলেছে। আর্মিকে ডেকে আনা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পুলিশের কাজ করার জন্য, এবং তারা কমিউনিটি পুলিশের নামে অক্সিলারি পুলিশ বলে পুলিশের পোশাক পরিয়ে অস্ত্র তুলে দিচ্ছে কাদের হাতে? এটা প্রশ্ন। এরাও কি জঙ্গি? এরাও কি তাদেরই ছেলেপেলেরা? কাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি? অক্সিলারি পুলিশ বলে। আমরা কিন্তু অক্সিলারি ফোর্স ৭১-ও জানতাম, যারা রাজাকার ছিল,
এবং গণহত্যা করেছিল। পাকিস্তান আর্মিও যেই হত্যা করেছিল তার থেকেও কিন্তু অনেক বেশি হত্যা করেছিল এই সোকল অক্সিলারি ফোর্স রাজাকাররা। তো এখানে অক্সিলারি পুলিশের নামে তারা বলছে যে পুলিশ ফিরে আসে নাই, কিন্তু কেন কেন ফিরে আসবে না? তাদেরকে পাওয়া যাচ্ছে না কেন? সো শ্বেতপত্রের কথা বললাম, আমাদেরকে বের করতে হবে কয়জন পুলিশ অ্যাকচুয়ালি মারা গেছে এবং এই অক্সিলারি ফোর্সের নামে তারা অ্যাকচুয়ালি কাদেরকে আহ, আপনার বৈধ অস্ত্র দেওয়ার পায়তারা করছে এবং তারা র্যাডিক্যাল জঙ্গি এক্সট্রিমিস্ট কিনা এবং তাদেরকে আমার রাষ্ট্রের ভেতরে পুলিশের ভেতরে তারা ঢুকিয়ে দিচ্ছে কিনা। যে উপদেশটা বলছে যে একটা সিভিল ওয়ার হবে, তাহলে তো এটা করাই স্বাভাবিক। এখন আসেন সেকেন্ড ক্যাটাগরি, যার বৈধ অস্ত্র থাকে কিন্তু তার দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বের থেকে আমাদের জনগণকে প্রোটেক্ট করা, সেটা হচ্ছে আমাদের আর্মি। এখন আর্মিকেও নিরস্ত্র করার জন্য আর্মির বিরুদ্ধে যেই আমরা উক্তিগুলো শুনলাম যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিব, পুড়িয়ে দিব, এগুলো তো আমার দেশের সেনাবাহিনী কিন্তু আমার দেশের সার্বভৌমত্বের প্রতীক। যখন এরকম আমরা এগ্রেসিভ কথাবার্তা শুনছি এবং বিডিআর এর হত্যাকাণ্ড যারা করেছিল, আর্মি অফিসার থেকে খুন করেছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আমার কাছে কিন্তু এটা মোটেও শুভ মনে হচ্ছে না। অর্থাৎ বৈধ অস্ত্রধারী যারা, তাদের উপরে কিন্তু রাষ্ট্রের ভেতর থেকে যুদ্ধ চালানো হচ্ছে। যারা হচ্ছে রাষ্ট্রের কাঠামোতে বৈধ অস্ত্রধারী পুলিশ এবং আর্মি, রাষ্ট্রের ভেতর থেকে, বহিরাগত কেউ না। এবং এটার সাথে আপনি লিঙ্ক করেন যারা সিভিল ওয়ার করতে চায় তাদের। সো যখন রাষ্ট্রের বৈধ অস্ত্রধারী পুলিশ এবং আর্মিকে এরকম বেকায়দায় ফেলা হয়, তখন যেটা হয় মিলিশিয়া ভিজিলান্টি, এই যে সকল মব জাস্টিস বলছি, প্লিজ মব শব্দ আর ব্যবহার করবেন না, এখানে কোনো মব নাই, এখানে কোনো জাস্টিস নাই। সো মব জাস্টিস ইজ অ্যান অক্সিমোরান। ওকে, এটা হচ্ছে মিলিশিয়া অ্যান্ড ভিজিলান্টি, এই তাদেরই। এবং এটা যেহেতু সরকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, সুপ্রিম কোর্টের জাজদেরকে যারা টেনে হেঁচড়ে নামিয়ে দিচ্ছে, টিচারদেরকে নামিয়ে দিচ্ছে, আইনজীবীদের গায়ে হাত তুলছে, তখন তো সরকার ছিল, যে সরকার বর্তমানে আছে। এগুলো তো অডিও ভিজুয়াল আমাদের রিল আছে, 32 নম্বর থেকে শুরু করে প্রাইভেট প্রপার্টি যারা হামলা করছে ফেসবুকে ডিক্লেয়ার দিয়ে, তাদের বিরুদ্ধে একটাও মামলা এখনো হয়নি। এই প্রাইভেট প্রপার্টি প্রোটেকশনের জন্য আজকে 800 বছর আগে ম্যাগনা কার্টা সভ্যতার মানব সভ্যতায় আবির্ভাব হয়েছিল। আজকে বাংলাদেশে আমরা কত দূরে চলে গেছি যে কারো বাড়ি ঘর প্রোটেক্টেড না। সেদিন আমি একটু দুদিন আগে দেখলাম আমাদের একজন ইয়াং আপনার মডেল এবং অ্যাক্ট্রেস রুকিয়া প্রাচী, দীপান্বিতা আপনারাও বলতে পারবেন, তার বাসায় পুলিশ বাড়ি থেকে এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মেঘলা, প্রাইভেট প্রপার্টি ইজ নট সেফ। আমার বাড়ি ইজ মাই কাসল, দুর্গ। আমার ঘর, এটা কুড়ে ঘর হোক আর অট্টালিকা হোক, সেটা হচ্ছে আমার দুর্গ। এটাই ছিল ম্যাগনা কার্টারের কথা। সো বেসিক প্রোটেকশন সরকার ইজ আনএবল অথবা আনউইলিং, ইচ্ছাকৃতভাবে অথবা ফেল করছে, দিতে পারছে না বা দিচ্ছে না। যেটাই হোক, এটা প্রাসঙ্গিক না। যখন ফেল করছে তাদের তখন বৈধতা আদৌ থাকে কিনা ক্ষমতায় বসে থাকার। তো এই জায়গাগুলোতে মহলে মহলে তখন আমরা কি দেখছি, এই ভিজিলান্টি মিলিশিয়া, এবং এদের সাথে আপনাকে আতাত করে চলতে হবে। এই মিলিশিয়া থাকবে, এবং যখন এরকম মিলিশিয়া এবং ভিজিলান্টি থাকে, আমরা বিভিন্ন আপনার ফেল স্টেটগুলো যদি দেখি, আফগানিস্তান দেখি, মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে থেকে এইভাবে শুরু হয় যে রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে বৈধ অস্ত্রধারী পুলিশ এবং আর্মি, এদেরকে কাবু করে দিয়ে তারা এরকম মিলিশিয়া শুরু করে, এবং তখনই সিভিল ওয়ার হয়, রাষ্ট্রের কাঠামোগুলো ভেঙে যাওয়া শুরু করে। আমাদের রাষ্ট্রের যে 3টি অর্গান, একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে সরকার বা প্রশাসন। পার্লামেন্টকে কিন্তু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, রাষ্ট্রে পার্লামেন্ট কার্যকর করছে না। বিচার বিভাগকেও কিন্তু কাবু করে দেওয়া হয়েছে।
তাই না? 84 জন লয়ার অ্যারেস্টেড আপা কিছুদিন আগে, আপনি তো নিশ্চয়ই জানেন। সেটা তো ঢাকা বার থেকে, তারও কিন্তু কয়েক মাস আগে চিটাগং বার থেকে 150 জন আইনজীবীকে অ্যারেস্ট মামলা দেওয়া হয়েছে, এবং চিন্ময় দাসের পক্ষে কেউ দাঁড়াতে পারেনি। এবং আমরা যদি মনে করি ওটা আমাদের বিষয় না, ওটা চিটাগং এ হয়েছে বা সংখ্যালঘুদের বিষয়, দ্যাট ইজ রং থিঙ্কিং। সেভাবে কিন্তু যখন ইহুদি নিধন হয়েছিল জার্মানিতে, এরকমই তারা চিন্তা করেছিল এটা আমাদের কাছে হচ্ছে না, তো এটা ওদের সমস্যা, ওদের হচ্ছে। একজনের যখন মানবাধিকার লঙ্ঘন হয়, আমরা যদি সবাই সেটাকে তামাশা চেয়ে বসে থাকি, কিছুই করি না, এটা কিন্তু পুরো মানবতার উপরে একটা আক্রমণ। এবং সেটাকে আমাদেরকে এটার প্রতিবাদ করতে হবে, এটা প্রোটেস্ট করতে হবে। এবং আজকে আমাদের আইনজীবীদের উপরে তো একটা প্রত্যেকটা বারে বারে একটা যে ধরনের আক্রমণ আসছে, আইনজীবীরা যাতে তাদের মক্কেলদের পাশে দাঁড়াতে না পারে, তাদের বৈধ প্রফেশন যাতে তারা কন্টিনিউ করতে না পারে। আমি একটু ডাইগ্রেস হয়ে গেলাম, যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা বলছিলাম উপর থেকে দেখে, রাষ্ট্রের কাঠামোটা। তাহলে আমাদের পুলিশকে এই বৈধ অস্ত্রধারীদের তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, তাদের মেরুদণ্ড। আর্মির উপরে কিন্তু অ্যাটাক ইমিনেন্ট, এবং তারা অলমোস্ট চ্যালেঞ্জ দিচ্ছে, তোমরা অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য যদি কোনো এমার্জেন্সি তোমরা নিয়ে আসো, তোমাদেরকে আমরা কিন্তু কাবু করব। অলমোস্ট ইটস এ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে আর্মির উপরে। এবং এই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার বা ইনক্লুসিভ ইলেকশন করা উইল বি ভেরি হবে ডিফিকাল্ট। না। এবং তারা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমার দেশের রাষ্ট্রপতির উপরে। রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে যেই হোক না কেন, আমার রাষ্ট্রের এটা হচ্ছে একটা প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যাতে তার বৈধ কাজ করতে না পারে, শহীদ মিনারে যাওয়া তার বৈধ কাজ, সেখানে যে বাধা সৃষ্টি করছে, এগেন সরকার কিন্তু আহ, রাষ্ট্রপতিরই তারা কিন্তু উপদেষ্টা। উপদেষ্টা হচ্ছে কার উপদেষ্টা? তারা রাষ্ট্রপতির উপদেষ্টা। অথচ রাষ্ট্রপতির বিরুদ্ধে যখন তারা অবস্থান নিচ্ছে, তা এই সো কল্ড যে ভিজিলান্টি মিলিশিয়া, যেটার আবার নেতৃত্ব দিচ্ছে সমন্বয়কারী, এবং সমন্বয়কারীরাই হচ্ছে আবার সরকারের গদিতে বসে আছে, এবং এই সমন্বয়কারীরা আবার একটা দলও করেছে, অনেকগুলো টুপি পরা। এগুলো যদি কানেকশন করেন, একেবারে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যে একটা আহ খুব গভীর সম্পর্ক এবং ইন্টারকানেক্টেড। আনহোলি অ্যালায়েন্স, there is a unholy alliance one with the other, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমার তাহলে একদিকে তো সংবিধান তারা ফেলে দিতে চায়, জাতীয় সঙ্গীত ফেলে দিতে চাচ্ছে, আমার পতাকাও তারা পারলে পরিবর্তন করে দেয়। এবং এগুলোর সাথে যদি আপনারা মিলান যে রাষ্ট্রপতি বৈধ অস্ত্রধারী, এবং তার সাথে মিলান যে এই কতিপয় যে উপদেষ্টা সে হুমকি দিচ্ছে জনগণের উপরে যে সিভিল ওয়ার করবে, এবং এই মিলিশিয়ার লোকজনদেরকে তারা এখন পুলিশের পোশাক পরিয়ে তারা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে দাবি করছে, রাষ্ট্রের ভিতরে ঢুকে যাচ্ছে। দিস ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, ইট ক্যানট বি অ্যালাউড টু হ্যাপেন। এবং এই অবৈধ অস্ত্রগুলা একেবারে উদ্ধার করা প্রয়োজন, এবং এই অবৈধ অস্ত্র যখনই উদ্ধার করবেন, তখনই দেখবেন যে এই যে ইন্ডেমনিটির আমরা কথা বলছি, ইন্ডেমনিটির আসল উদ্দেশ্য ছিল যাদের থেকে অস্ত্রগুলা উদ্ধার হবে তাদেরকে প্রোটেকশন দেওয়া, এবং তারা হচ্ছে আপনার এক্সট্রিমিস্ট। এখানে ইট আপনার মিনস হ্যাঁ, সো ইসলামিস্ট, আপনার ইসলামিস্ট এক্সট্রিমিজম। হ্যাঁ, যারা আপনার কথা থেকে আমরা এটাই পরিষ্কার হয় যে আপনি the alliance we were talking about, the unholy alliance, they are actually enhancing this extremism and they are correct, the real beneficiary of this indemnity declaration. এবং এখানে Exactly. এর সাথে আরেকটা মিলান আপনি, এখন মধ্যপ্রাচ্য থেকে এই এক্সট্রিমিস্টদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা খুব দুঃখজনক যে প্যালেস্টাইন কিন্তু একটা নেতৃত্ব, বৈধ নেতৃত্ব পাচ্ছে না। প্যালেস্টাইন এত বছর হয়ে গেল একটা রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারছে না, কিন্তু 9 মাসে আমরা ইউডিআই এর মাধ্যমে, ইউনিল্যাটারাল ডিক্লারেশনের মাধ্যমে, গতকালই ছিল আমাদের বাংলাদেশের জন্মসনদ, বাংলাদেশ রিপাবলিক হয়ে যে আত্মপ্রকাশ করলো পৃথিবীর বুকে 10ই এপ্রিল 1971। প্যালেস্টিনের কোনো বৈধ লিডারশিপ নাই, তাদের নির্বাচন, জনগণকে কিন্তু নির্বাচন করতে দেয়া হচ্ছে না, তাদের এই নেতৃত্ব হাইজ্যাক করে নিয়ে গেছে এক্সট্রিমিস্ট।
এবং আজকে প্যালেস্টাইনদের এই করুণ অবস্থা, বিকজ এক্সট্রিমিস্টরা তাদের এই আপনার প্যালেস্টাইনের যে একটা বৈধ একটা কজ, সেটাকে তারা আপনার কাবু করে জঙ্গিবাদ চলমান। এবং তাদেরকে যখন মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কি বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে খুঁজে নিচ্ছে? আদারওয়াইজ আমরা আইসিস ফ্ল্যাগ এখানে কেন দেখবো, প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ আমরা কেন দেখবো? আশেপাশে যারা মুসলিম রাষ্ট্র আছে তারা তো এই জঙ্গিদেরকে তো তাদের দেশে আনছে না, নিচ্ছে না। মেজরিটি মুসলিম দেশ কোনো এই জঙ্গিদের, প্যালেস্টাইনদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ধিক্কার দিচ্ছে, তাদেরকে তো কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। তো এই ইস্যুটা নিয়ে বাংলাদেশে কেন বাটার জুতা ভাঙচুর হবে, বাটার জুতোর দোকান কেএফসি কেন ভাঙচুর হবে? এটা তো কোনো নেক্সাস নাই। দুবাই বলেন, ইউএই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আপনার সৌদি আরবিয়া বলেন, ওখানে কেন এগুলো ভাঙচুর হচ্ছে না? কারণ এই জঙ্গিদেরকে কোনো ঠাঁই দিচ্ছে না কোনো মুসলিম রাষ্ট্র। আপা, পুরো বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র, কোথাও তো আমরা এগুলো আসলে দেখিনি। তারা তারা এই জঙ্গিদেরকে ঠাঁই দিচ্ছে না, বরঞ্চ তারা হচ্ছে ইসলামের জন্য একটা আপনার লজ্জা, ইসলামকে তারা খাটো করছে। ঠিক আছে, তো এরা এসে বাংলাদেশে এগুলো কেন করছে? কারণ তারা একটা জায়গা খুঁজে নিতে চাচ্ছে এবং তারা মনে করছে আমাদের এখানে ইলেক্টেড নির্বাচিত সরকার নাই, ইটস এ সফট টার্গেট। এবং হিজবুত বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আইসিস বলেন, কম বেশি তাদের একটা কিন্তু কমন ডিনোমিনেটর কি, সেটা তারা একটা রিপাবলিক দেখতে চায় না, তারা একটা থিওক্রেসি চায়। কেউ যদি এটা বুঝতে ভুল করেন, তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক, যেগুলো সব আলাদা 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 আলাদা। ওকে, হিজবুতের সঙ্গে জামাতের দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব তো হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, কিন্তু যাতে টার্গেট অ্যান্ড অবজেক্টিভ ইজ দ্য সেম। তারা থিওক্রেসি চায়। আমরা যে একটা, আমাদের যে এই দেশের যে মালিক পক্ষ, আমরা সকল ক্ষমতার মালিক, আমরা আমাদের যে একটা রিপাবলিক নামে একটা রাষ্ট্র আছে, ওটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিপাবলিক, যার মালিক হচ্ছে জনগণ। আমাদেরকে বেদখল করে, আমাদের রাষ্ট্র হাইজ্যাক করে তারা হচ্ছে ঐশ্বরিক ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করতে চায়। অথচ আমরা মনে করি রাষ্ট্রের পক্ষে যারা আমাদেরকে সেবা দেবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, বিকজ দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, যেটা আমাদের বাংলাদেশের জন্ম সনদে 10ই এপ্রিল 71, এটা আমি খুব গর্ববোধ করি, আমার পিতার হাতে এককভাবে তৈরি হয়েছে, উনি এটাকে ড্রাফট করেছেন, যে মানবিক মর্যাদা, সাম্য এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে যারা নির্বাচিত প্রতিনিধি ছিল, তারা বঙ্গবন্ধুর স্বাধীনতা 26শে মার্চ এটাকে অনুমোদন করে নিজেদেরকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রূপান্তরিত করে তারা বলল আমরা অনার বাউন্ড, ডিউটি বাউন্ড, বিকজ দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম। এবং তখন তারা বাংলাদেশকে ডিক্লেয়ার করলো অ্যাজ এ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং এটাই ছিল আমাদের প্রথম সংবিধান। কেউ যদি বলে সংবিধানে সবাইকে যোগ করা হয়নি, এটা সবাইকে যোগ করার বিষয় না। আন্তর্জাতিক আইনে আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করবে যারা নির্বাচিত প্রতিনিধি, কেবল তারা, নো ওয়ান এলস। এটা সবাইকে যোগ করা সম্ভব না। এবং আমরাই ছিলাম প্রথম রাষ্ট্র যেটা প্যালেস্টিনিয়ান যারা আছে তারা যদি শিখতে চায় আমাদের থেকে, জানতে চায় আমাদের থেকে, আমরা নিশ্চয়ই তাদেরকে হেল্প করব। কিন্তু সেটা না করে তাদের এখানে, তাদের প্যালেস্টিনিয়ানের যে কজটা, একটা বৈধ কজ আছে, সেটাকে হাইজ্যাক করে যারা জঙ্গিরা নিয়ে গেছেন, তারা উল্টা আমাদের থেকে আমরা কিভাবে প্রথম রাষ্ট্র দুনিয়ার বুকে আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করে, রাইট অফ সেলফ ডিটারমিনেশন, যেটা প্যালেস্টাইন এত বছর ধরে ফেল করতে পারছে না, আমাদের থেকে শেখো, আমাদের কাছে আসো বৈধভাবে, সামনের দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে আমাদের রাষ্ট্র দখল করতে তোমাদেরকে আমরা দেব না। এবং এখানে আপনার কস্তব যখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের চর্চা করে যখন নতুন রাষ্ট্র হিসেবে তারা হুঙ্কার দিল, তখন এই কেসটা জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ তে গেল যে কস্তব কি বৈধ না অবৈধ। তখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ এটাকে পাঠালো আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালতের রায়টা আপনারা পড়বেন,
আপনাদের সকলের গর্বেতে বুক ভরে যাবে। আন্তর্জাতিক আদালত বলল কসোভোর ভবিষ্যৎ হচ্ছে ডিপেন্ড করবে তারা বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটার সঙ্গে মিল রেখে এটা কতটুকু তারা ফলো করেছে। এটা হচ্ছে এখন আপনার মডেল ল আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য, যেটা বাংলাদেশ প্রথম করেছে। সো প্যালেস্টাইন, তোমরা যদি সিরিয়াস হও, কাম এন্ড লার্ন ফ্রম আস হাউ ইট ক্যান বি ডান। এবং তার জন্য তোমাদের একটা নির্বাচন করতে হবে, কিন্তু প্যালেস্টিনিয়ান জনগণকে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করে এই জঙ্গিরা ক্ষমতা হাইজ্যাক করে তাদেরকে ধূলিসাৎ করছে আজকে দুনিয়াতে। এবং বাংলাদেশে এসেছে একেবারেই আপা। তারা আমাদেরকে এখানে একটা জঙ্গি রাষ্ট্র রূপান্তর করার জন্য পায়তারা করছে। সো তাদেরকে হুঁশিয়ার, গেট আউট অফ মাই কান্ট্রি, এটা তোমাদের দেশ না। আজকে জামাত বলেন, হিজবুত তাহরির বলেন, তাদের হেডকোয়ার্টার কোথায়? তাদের হেডকোয়ার্টার তো বাংলাদেশে না, তাদের বিদেশি প্রভু, তারা হচ্ছে গোলামি মাইন্ডসেটে এখনো তারা আছে। বাংলাদেশ হওয়ার পরে তাদেরকে মেরুদণ্ড সোজা করে তাদেরকে মানুষ করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা আপনার মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকার যে কাজটি করেছিল, কিন্তু তারা এখনো তাদের মাথায় চিন্তায় চেতনায় এখনো গোলামি মাইন্ডসেট। তারা বিদেশি প্রভু খুঁজছে। জামাতের হেডকোয়ার্টার কি বাংলাদেশে? তাদের হেডকোয়ার্টার তো আপনার লাহোরে। হিজবুত তাহরির হেডকোয়ার্টার তো অন্য জায়গায়। তারা এই বিদেশি প্রভুদের থেকে তারা গোলামি করছে। সিদ্ধান্ত তো কি করবে না করবে বাংলাদেশের মাটিতে হয় না, সিদ্ধান্ত হয় ভিন দেশে। সেখান থেকে তারা ইনস্ট্রাকশনস পায়, লোকাল যারা অ্যাক্টর, এগুলোকে তোমরা বাস্তবায়ন করো। এটা হচ্ছে তাদের অবস্থান। এবং আমাদের আরপিওতে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, সেখানে পরিষ্কার বলা আছে কোন দল যার জন্ম হয়নি বাংলাদেশের মাটিতে, যার শাখা প্রশাখা বাংলাদেশে আছে, ভিন দেশের তাদের হেডকোয়ার্টার, তারা তো বৈধ দল হিসেবে নিবন্ধন পাবে না। তারা বৈধ দল। আর হিজবুত তাহরির তো এমনি ব্যান্ড। তাদের একটা আমি সংবিধান বাংলাদেশের জন্য, তারা একটা কত বড় আস্পর্ধা, তারা একটা খসড়া সংবিধান আমি দেখেছি ইন্টারনেটে সার্কুলেট করছে। হ্যাঁ, সেখানে এটা তো কোনো সংবিধানই হয় নাই। এবং সেখানে আমি দেখছি যে তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য তারা দাবি করে যে এখানে তারা হচ্ছে ঐশ্বরিক আইন তারা প্রণয়ন করবে। তো তোমাদের বাবাজি আল্লাহ তাআলা কবে, কোথায়, কখন তোমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে আল্লাহর আইন কায়েম করার জন্য? এবং তোমাদের মতো যারা জঙ্গি, যারা অপরাধী, আল্লাহর কি তোমাদের মতো মানুষের প্রয়োজন হয় যার ইশারায় দুনিয়া ব্রহ্মাণ্ড চলে? হু দ্য হেল আর ইউ? তোমরা কোত্থেকে আসছো? এবং এই কথাগুলো আমাদেরকে খুব পরিষ্কার ভাবে সামনে আনতে হবে। এবং আমাদের ইসলাম যারা আমাদের দেশে ইসলাম এসছে সুফিদের মাধ্যমে, যে ইসলাম আমরা জানি চিনি সেটা মধ্যপ্রাচ্যে এই ধরনের উগ্র ইসলাম না, সেটা হচ্ছে শান্তির ইসলাম। যে ইসলামের সাথে আমরা হচ্ছে অন্যান্য ধর্ম মানুষের সাথে আমরা মিলেমিশে থাকি। তো আমরা এই উগ্র জঙ্গিবাদ এবং এই ইসলামিস্ট যারা এসছে ভিন দেশ থেকে, তাদেরকে আমরা বিতাড়িত করবই করব। তাদের স্থান বাংলাদেশে নাই। সো এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার হওয়া দরকার। এবং শুধু তাই না, তাদের কোনো মেজরিটি মুসলিম অন্যান্য যে দেশগুলো আছে তাদের তো একটাও এদেরকে সমর্থন দিচ্ছে না বা গ্রহণ করছে না। সো বাংলাদেশ কি একটা সফট টার্গেট, একটা উইক রাষ্ট্রতে পরিণত হয়ে গেছি আমরা, যে আমাদের নির্বাচিত সরকার নাই বলে এই ধরনের কাজ হচ্ছে? সেই জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, এই অবৈধ অস্ত্র উদ্ধার করে এই যারা জঙ্গি, যারা আপনার বিদেশি প্রভুদের কথায় উদ্বাস করে, তাদেরকে তারা অপরাধী তো বটেই, এই অবৈধ অস্ত্র উদ্ধার করে আমাদের এই উন্মোচন করতে হবে যে তৃতীয় গোষ্ঠী, যেই তৃতীয় শক্তি যেই আপনার এই খুন খারাপিগুলো করেছিল। আর পুলিশের কথা বলছেন, পুলিশকে যখন আক্রমণ করবে, আমি যে দেশে আছি এখন, এখানে একটা সার্ভিং পুলিশ অফিসারকে যদি কেউ আক্রমণ করবে, তারা রিজনেবল ফোর্স করতে পারে ডেফিনেটলি।
এবং এইটা যে পুলিশ কিভাবে রিয়্যাক্ট করবে সেটা কোনো রাজনীতিবিদ অথবা কোনো সরকার প্রধানের নির্দেশ দেওয়ার প্রয়োজন লাগেই না, কারণ এটা হচ্ছে পিআরবি। এখানে পিআরবি নামে পুলিশের একটা আপনার বিধান আছে যে এরকম ঘটনার সম্মুখীন হলে তাদেরকে কি করতে হবে। পিআরবিতে খুবই পরিষ্কার যে তারা ফায়ার করতে পারে, তো সেটার জন্য হুকুমের আসামির প্রয়োজন হয় না। এবং এরকম যখন একটা পরিস্থিতি হবে, মুখোমুখি হচ্ছে, যখন পুলিশের উপরে তাক করে পুলিশকে আপনার খুন করা হচ্ছে, তারা কি হুকুমের আসামির জন্য টেলিফোন কলের জন্য বা তাদের বাসায় গিয়ে বা তাদের দফতরে গিয়ে কোনো হুকুমের জন্য কি তারা অপেক্ষা করবেন? আই ডোন্ট থিংক সো। এটা অ্যাবসার্ড। পুলিশ চলে পিআরবি দিয়ে, এবং পিআরবিতে পরিষ্কার বলা আছে যে এই ধরনের ঘটনার সম্মুখীন হলে তাদেরকে তৎক্ষণাৎভাবে কি করতে হবে এবং কতটুকু ফোর্স তারা ইউজ করতে পারবে। সেই বাটখারা দিয়ে, পিআরপির বাটখারা দিয়ে যদি আমরা দেখি এক্সেসিভ ফোর্স হয়েছে একরকম, আর যদি আমরা দেখি এক্সেসিভ ফোর্স হয় নাই, তাহলে তো রেজাল্ট আসবে আরেক রকম। এখানে ইনডেমনিটি কেন হচ্ছে? Okay, so that is the question. হ্যাঁ, তাহলে আমরা এই যেটা বললাম, যারা পৃথিবীর এই জঙ্গিরা পৃথিবীর কোনো জায়গায় যারা জায়গা পাচ্ছে না, কোনো মুসলিম দেশে জায়গা পাচ্ছে না। বাংলাদেশ কি আমরা রোহিঙ্গাদেরকে নিয়েছি বুঝলাম, এখন কি অন্য জঙ্গিদেরকেও আমাদের নিতে হবে? What is this nonsense? আমাদেরকে দুয়ার খোলা? আমরা যারা মালিক পক্ষ, আসেন আমরা জেগে উঠি। টাইম ইজ নাও। এবং এদিকে ক্লিয়ার মেসেজ দেওয়া, গেট লস্ট। এই ভূমি এই আমাদের সংস্কৃতি, কালচার, তোমরা যেগুলো বলছো, এবং ধর্ম যেটা আমরা পালন করি, যেগুলো তোমরা নিয়ে আসছো, সেটা আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সঙ্গে কিচ্ছু যায় না। জাস্ট গেট লস্ট। আর তোমরা যদি বৈধভাবে সভ্য হয়ে শিখতে চাও কিভাবে আত্মনিয়ন্ত্রণের চর্চা করে বৈধভাবে একটা রাষ্ট্রের জন্ম দিতে হয়, আমাদের থেকে নতজানু হও শেখার জন্য, তাহলে আসো জঙ্গি তৎপরতা বর্জন করে। ধন্যবাদ। থ্যাংক ইউ তানিয়া আপা, দুর্দান্ত। আপনারা দর্শক এতক্ষণ যারা শুনছিলেন, আমার ধারণা তানিয়া আপা কিন্তু অনেকগুলো ডট যোগ করেছেন। এই ডটটা যোগ করলে আপনারা একটি মালা পাবেন। এই মালাটা গুনে নিলে একদম ক্লিয়ার একটা চিত্র উনি দাঁড় করিয়ে দিয়েছেন। আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম, আপা বলেছে যে দীপান্বিতা তুমি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছো, প্রত্যেকটা ধরে ধরে উনি একটি একদম ক্লিয়ার পিকচার আমাদের সামনে দিয়েছে। আর মনে হয় আমার বলবার কিছু না, এবং সবচেয়ে ভালো লাগে উনি কিন্তু একটি আহ্বান জানিয়েছেন আপনারা যারা দর্শক এখন দেখছেন, ওনার জ্ঞানের আলোকে উনি একজন সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশের একদম জন্মের শুরু থেকে তার বাবা বিভিন্ন ভাবে তার অবদান রয়েছেন। তারই কন্যা, যিনি নিজে স্বয়ংসম্পূর্ণভাবে একজন ব্যক্তিত্ব তো বটেই, সুন্দর একটি আহ্বান জানিয়েছেন সকলকে জেগে উঠবার জন্য। আমি আর আলাদা করে আজকে আর কিছু বলবো না, আমাদের লাইভ একেবারেই শেষ পর্যায়ে। আমি একদম লাস্ট অল্প সময়ের জন্য রোকেয়া প্রাচী আপনাকে বলবো যে দেশে যারা আসলে আওয়ামী লীগ কর্মী রয়েছে বা যারা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে এই জঙ্গির শিকার হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি ছোট্ট করে কিছু বলতে চান আপনার তরফ থেকে, তারপর আমরা লাইভটি শেষ করবো। তানিয়াপা খুব ক্লিয়ারলি একটা পিকচার দিয়েছেন সবাইকে। আর গত 8 মাস ধরে আমাদের দেশের মানুষ এখন বুঝতে পারছেন যে আন্দোলন জুলাই মাসে কি হয়েছিল। শুরুটা হয়েছিল কোটাকে নাম দিয়ে, কিন্তু সেই কোটার আড়ালে, মুখোশের আড়ালে একটা জঙ্গি গোষ্ঠী আসলে ক্ষমতা দখল করেছে, বাংলাদেশকে দখল করেছে, যাদের ক্লিয়ার উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধ, 1971 সালের সকল ইতিহাসকে মুছে দেয়া, বঙ্গবন্ধুকে মুছে দেয়া, বাংলাদেশকে মুছে দেয়া, সংবিধানকে মুছে দেয়া, সবকিছু পাল্টে ফেলা, যেটা ডক্টর ইউনূস সাহেব প্রথম দিনই অকপটে স্বীকার করে বলেছেন। এবং এখন এটা স্পষ্ট যে জঙ্গিদের মাধ্যমে ওনারা ক্ষমতায় বসেছেন, জঙ্গিদের মাধ্যমে ক্ষমতাকে স্থায়িত্ব করবেন, এবং সেটার কারণে
ক্ষমতায় থাকবার প্রয়োজনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে ওনাদের বিন্দুমাত্র দ্বিধা নেই, বা ওনারা সেই উদ্দেশ্যে আসলে ক্ষমতায় এসেছেন। এবং আজকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনই যদি আমরা রুখে দিতে না পারি, যদি এখন আমরা মনে করি আমি আওয়ামী লীগ, আপনি বিএনপি, অমুকেই, আচ্ছা আমি রাজনীতি করি না, আমি শিল্পী মানুষ, বা আমি লেখক মানুষ, বা আমি সাংবাদিক, এটা তো আমার দেখার বিষয় না। সমাজ বা রাষ্ট্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয় শুধু খারাপ লোকের জন্য না, যারা চুপ করে থাকে, প্রতিবাদ করে না, তাদের এই মৌন থাকার কারণেও কিন্তু সমাজ, রাষ্ট্র, মানবতা ধ্বংস হয়। কাজে আজকের দায়িত্ব আমাদের সকলের, কারণ এটা শুধু ক্ষমতার বিষয় না, শুধু নির্বাচন দিয়ে সমাধান না। আজকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে জঙ্গিদেরকে যেভাবে সুপ্রতিষ্ঠিত করা হচ্ছে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি এই বাংলাদেশ এভাবে এগুতে থাকে, তাহলে একসময় সিরিয়া হবে, একসময় তালেবান হবে, একসময় ফিলিস্তিনের মধ্যেও খারাপ অবস্থায় যাবে বাংলাদেশ। তো আমাদের এই বাংলাদেশ 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আজকে আমাদের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, 3 লাখ সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের বাংলাদেশ। আজকের এই বাংলাদেশ কিন্তু আমাদের সকলের। কাজে আমাদেরই সবাইকে আজকে আসলে এই প্রতিরোধটা প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, এবং প্রত্যেকের যে বক্তব্য, যে যেখানে আছে সে তার জায়গা থেকে কিন্তু প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করবার জন্য সবাইকে রাজপথে আসতে হবে আমি তা মনে করি না। আমি মনে করি যার যার জায়গায় যদি সে এই জঙ্গিদের বিষয় সচেতন থাকে এবং এদেরকে যদি না বলতে পারে, আর সবচেয়ে বেশি আমি অনুরোধ করব পরিবারগুলোকে, কারণ তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের নিয়ন্ত্রণে রাস্তায় নামছে, কাদের কথায় নামছে, এবং এখনো কারাগার এবং থানায় লুট করা অজস্র গোলা বারুদ, অজস্র অস্ত্র এই জঙ্গিদের হাতে, এই সন্ত্রাসীদের হাতে, এবং বিদেশ থেকেও প্রচুর সরঞ্জাম এসেছে, প্রচুর গান পাউডার তাদের কাছে আছে, যার ফলে তারা অগ্নিসংযোগ করছে, তারপরে প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন অলিগলিতে, বিভিন্ন মাদ্রাসায়। কাজে এখন আমরা সবাই আমাদেরকে কিন্তু ঘিরে ফেলেছে আমাদের বাংলাদেশকে। দায়িত্ব আমাদের সকলের, রুখে দিতে হবে। এই বাংলাদেশ জঙ্গির বাংলাদেশ হতে পারে না। এই বাংলাদেশ উগ্র ধর্মান্ধ কোন ইসলামকে ব্যবহার করে, প্রকৃত ধর্মকে ব্যবহার করে, যারা বিকৃত ইসলামের নামে উগ্রতা দিয়ে বাংলাদেশকে আজকে সাম্প্রদায়িক ভাবে, যারা বাংলাদেশকে আজকে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাদেরকে না বলতে হবে। এবং রাষ্ট্রে যিনি এখন ক্ষমতা দখল করে আছে, অবৈধ অসাংবিধানিক ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নেমে যেতে হবে, তাদেরকে নামতে হবে। তাদেরকে বাংলাদেশের প্রয়োজনে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে। এবং এই কথাটি এখন সকলকে বলতে হবে যে এই জঙ্গিদের কোনো মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। চমৎকার কথা বলেছেন রোকেয়া প্রাচী। আপনারা যারা দর্শক এখন আমাদের লাইভটি দেখছেন, আপনারা প্রত্যেকে জানেন যে রোকেয়া প্রাচী খুব অমানবিক ভাবে নির্যাতিত হয়ে কঠোর ভাবে সাহসিকতার সাথে লড়াই করে যাচ্ছেন, এবং আপনাদের অনেকের প্রিয় নেত্রী তিনি। আমি জানি তিনি সুন্দর একটি কথা বলেছেন বাংলাদেশের জন্য, এবং একই কথা আমাদের তানিয়া আমির আপা বলেছেন যে বাংলাদেশের জনগণ হচ্ছে আমরা এই দেশের মালিক। এবং দুইজনের মেসেজ যদি আমি একটু ইন্টাররিলেট করি, একই কথা তারা বলতে চাচ্ছেন যে এই জঙ্গিদের দেশ বাংলাদেশ হতে পারে না, আপনাদেরকে সোচ্চার হতে বলছেন। কারণ আমি সবসময় একটি কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সম্মিলিত জনশক্তি, যেটা আমরা 1971-এ দেখেছি। নিরস্ত্র মানুষের উপরে 25শে মার্চ যে হামলা হয়েছিল, ইতিহাস কি বলে? আমরা বিজয়ী হয়েছি, আমরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি। আমাদের সেই ইতিহাস, সেই রক্ত আমাদের শরীরে। এই জঙ্গি, এই 1971-এর পরাজিত শক্তিকে আসলে নানাভাবে ষড়যন্ত্র করেই আমাদের এখানে এসে আবার আঘাত করছে। আপনারা কি তা বুঝতে পারছেন না? আমি না বলি, এই যে আজকে দুটি গুণী মানুষ, একজন আইনের আলোকে একেবারে রিফ্লেকশন অফ কনস্টিটিউশন জিনিসগুলো আমাদেরকে বুঝিয়েছেন, আর একজন তার একেবারে সরেজমিনে মাঠে রাজনীতির অভিজ্ঞতা থেকে বুঝিয়েছেন। এটা পরিষ্কার চিত্র। সুতরাং আপনারা সবাই জেগে উঠুন, আমরা সকলে মিলে এটা প্রতিহত করতে পারি, একমাত্র আমরাই পারি।
সমস্ত মানুষ রূপালীতে এখানে সম্মিলিত জাস্ট হয়ে একটা, সেটা প্রতিহত করতে পারে। হ্যাঁ জি এখানে আপা, জাস্ট জি একটা আপা। অ্যাড করবো, সেটা হচ্ছে যেই সমস্ত দলের জন্ম আমার দেশের মাটিতে, যাদের শেকড় আমার দেশের মাটিতে জন্ম, বৃহত্তর যে দুটি দল, তারা কিন্তু দুটোর একটাও তো মুক্তিযুদ্ধ অস্বীকার করে না। শুধু অস্বীকার করে না, তারা তাদের শক্তি তারা পায় মুক্তিযুদ্ধের রেফারেন্স দিয়েই। হ্যাঁ, তো আমাদের রাজনৈতিক যতই ডিফারেন্স থাকুক না কেন, কিন্তু রাষ্ট্রের স্বার্থে, বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমার মনে হয় এই দুটো দলের, এই যেহেতু তাদের জন্ম, তাদের শেকড় আমার দেশের মাটির থেকে, আর যেই দলগুলো হচ্ছে ভিনদেশীর, যাদের জন্ম আমার দেশে হয় নাই, ভিনদেশী দল, এদেরকে বিতাড়িত করা প্রয়োজন, তাদেরও ঐক্যের প্রয়োজন। জনগণ জেগে উঠবে একদিকে, আরেকদিকে বৃহত্তর যে দুটো দল আছে, এবং তাদের মাঝখানে কিন্তু 80% এই দেশের জনগণের ভোট। তারা যখন এক হয়ে যাবে এবং জনগণ যখন জেগে উঠবে, আমার দেশটাকে আমরা পুনরুদ্ধার করবই করব। জয় বাংলা। বাহ, জয় বাংলা, জয় দারুণ। বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।